তো আমাদের যত আমরা কনটেন্ট দেখি অনলাইনে বলি বা অফলাইনে বলি বা যত লেখালেখি হোক, অ্যাক্টিভিটি হোক, সবকিছু শেষ পর্যন্ত দেখা যায় যে এই পপুলিজমকে ফিট করার জন্য পপুলিজমের সবচেয়ে পছন্দের টপিক হচ্ছে সাকসেস। এই যে এত পডকাস্ট হয়, এত নাটক সিনেমা হয়, সবখানে মানুষ সফল হওয়ার গল্প শুনতে চায় এবং সফল মানুষ হইলে সেখানে অনেক ভিউ থাকে, অনেক মানুষের এঙ্গেজমেন্ট থাকে। এই যে বাবল রেশিও, এটার যদি আমার বদলে কোনো একজন বিখ্যাত মানুষ এই বাবল রেশিওটা পরিচালনা করতো, নিশ্চিতভাবে বাবল রেশিওর প্রত্যেকটা এপিসোডই অনেক বেশি ভিউ হতো এবং এটাকে একটা সাকসেসফুল একটা হিসেবে, মানে উদ্যোগ হিসেবে আমরা দেখতাম। কিন্তু যেহেতু এটা ওই পপুলিজমকে ফিট করে না, ফলে এটা সাকসেসফুল না। তো এই সাকসেস বিষয়ে আমার মনে হয়েছে যে একটু ক্রিটিক্যাল আলাপ করা যাইতে পারে। সেই ক্রিটিক্যাল আলাপের জন্য আমার খুবই উপযুক্ত মানুষ মনে হয়েছিল মাহবুব সিদ্দিকী ভাইকে। ওনাকে আমি প্রথম চিনি করোনা, সেই প্যান্ডেমিকের সময়। ওই সময়ে আমি যখন লকডাউন বা করোনা, এটা একটা ওভার হাইপ জিনিস, এগুলো নিয়ে অনেক কথাবার্তা লিখতাম। তখন আমার প্রচুর লোকজন ব্যাশিং করতো, অনেক মানে খারাপ সিচুয়েশনে ছিলাম। সো আমি যেহেতু এই লাইনের না, মাহবুবুল সিদ্দিকী ভাই, ওনার একটা লেখা পড়লাম এবং দেখলাম যে উনি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজির আছেন ফ্যাকাল্টি। তো ওনার লেখা, উনি যেহেতু নিজে এই ফিল্ডের, উনি যখন এগুলোর বিরোধিতা করতেছিলাম, তখন আমার মনে হলো যে একজন মানুষকে পাইলাম যে এই পপুলিজমের বিপক্ষে গেছে। তো এরপর এই মাহবুব ভাইয়ের সাথে এই গত 5 বছরে অনেকবারই কথা হয়েছে, বাট বাবল রেশোতে মনে হয় 2 বছর আগে উনি একবার আসছিলেন। বাই দিস টাইম উনি রেড অ্যান্ড হোয়াইট নামে একটা এডটেক স্টার্ট করছেন, ওটারও ফাউন্ডার উনি। ফলে ওনার ফিলোসফি বা ওনার চিন্তা প্রক্রিয়া, এই সফলতা বা অসফলতা বিষয়ে আমার মনে হয়েছে যে কথা বলার জন্য উনি এই ব্যাপারে খুব ভালো একজন রিসোর্স। তো 2 বছর পরে আমরা আবার আসলাম। দেখা যাক যে যে জিনিসগুলো মাথায় ঘুরতেছিল সেই বিষয়গুলোকে মাহবুব ভাই কীভাবে ইন্টারপ্রেট করে। সো মাহবুব ভাই, আপনার সাথে অনেকদিন পর দেখা হলো। 2 বছর প্লাস। হ্যাঁ, এই বাবল রেশোতেই আপনার সাথে আমার লাস্ট দেখা হয়েছে। এর মধ্যে মাঝখানে মধ্যে কয়েকবার ফোনে কথা হয়েছিল, কিন্তু ফোনে 2বার কথা হয়েছে, দেখা আর হয় নাই। আচ্ছা, প্রথমে শুরু করি যে সফলতার যে সমস্ত প্যারামিটার, যেমন ধরেন যে সোশ্যাল রিকগনিশন, তারপরে হচ্ছে যে তার মোটামুটি একটা ইনফ্লুয়েন্স, টাকা পয়সাও কম বেশি, বাট যদি স্ট্যাটাসের জায়গা থেকে বলি, সেগুলোর যদি আমরা এই করি, পারমুটেশন কম্বিনেশন করি, তাহলে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে সফল বলা যাইতে পারে নির্বিঘ্নে। বাট হয়তো আপনার অত টাকা পয়সা নাই, এই জন্য আপনার হয়তো কিছুটা কম সফল বলতে হবে, বাট স্টিল আপনি অন্যান্য ইন্ডেক্সে অনেক উপরে। সো এই যে আপনি একজন সফল মানুষ, সো আপনি আপনার এই সফলতাকে আপনি আসলে কীভাবে দেখেন, নাকি আপনি এখন জোর করে নিজের অসফল মানুষ বলবেন? মানে জিনিসটা খুব ফিলোসফিক্যাল একটা মানে আছে এখানে, পার্সপেক্টিভ আছে। সেটা হলো এই যে আপনি আমাকে সফল বলে দিলেন, আপনি যতটা সহজে সফল বলে দিলেন, আমি কি আমার নিজেকে অতটা সহজে বা মানে সিম্পলিফাই করতে পারবো কিনা নিজেকে? অথবা আপনি যদি 10 জনকে জিজ্ঞেস করেন, ভিন্ন ভিন্ন মানে 10টা সেগমেন্টের মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে হয়তো 10 রকম আপনি অ্যান্সার পাবেন। তো তাহলে যেটা মানে অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি, যেটা আসলে বাইনারি না, এটা খুব কমপ্লেক্স একটা জিনিস এবং এটা আসলে খুব কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম, এবং এই স্পেকট্রামটাও আবার খুব একটা ফিক্সড না, খুবই ভোলাটাইল এবং বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখলে বিভিন্ন রকমের মনে হয়। আমাকে যেটা আপনি প্রশ্নটা করলেন যে আমি সফল মনে করি কিনা বা সফল কিনা, আমি অবশ্যই সফল মনে করি না। কারণ যেদিন আমি মনে করব যে আমি সফল, সেদিন আমার ধরেন আপনার চেঞ্জ হয়ে যাবে, মানে আমার আর পার্সুট থাকবে না। এবং এটা আমি একদম খুব স্পেসিফিক এক্সাম্পল দিয়ে আপনাকে বলি। আমি পিএইচডি করতে গিয়েছিলাম তো মোনাশ ইউনিভার্সিটিতে, অস্ট্রেলিয়ায়। তো ছোটোবেলা থেকে আমার কোনো এম ইন লাইফ ছিল না। একদম অনেস্টলি স্পিকিং, আমরা যে জেনারেশনের মানুষ, আমরা কিন্তু রচনা শিখতে হতো, আমাদের অবশ্যই মুখস্থ করতে হতো, সবার এটা লিখতেই হতো, সবার লিখতে হতো। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমি এই এম ইন লাইফ রচনাটাকে খুব হিট করতাম। কেন হিট করতাম? কারণ হলো যে আমি ঠিক জানিও না যে কেন হিট করতাম, কিন্তু মানে ইট হ্যাপেন্ড। কিন্তু আমার মনে হতো যে নির্দিষ্ট কোনো একটা এরকম আরোপিত একটা এইম, যেটা সমাজের সবাই যেটাকে আপনার এইম বলে সাব্যস্ত করেছে, যে দিস ইজ দ্য ডেফিনিশন অফ সাকসেস বা সামথিং লাইক দ্যাট, এই জিনিসটা যে ঠিক না, এইটা আমি ধরেন শুরুতেই বুঝতে পারতাম।
তো আমি যখন এইচএসসি পাশ করলাম, এইচএসসি পাশ করলাম 4 ভাই বোনের মধ্যে আমার এইচএসসির রেজাল্ট সবচেয়ে ভালো। আমার বড় 3 ভাই বোন কিন্তু ততদিনে মেডিকেলে পড়ে, একজন 2জন ডাক্তার হয়ে গেছে অলরেডি, বাকি আরেকজন মেডিকেলে পড়ছে। আই ওয়াজ দ্য ফোর্থ গাই। তো কিন্তু আমার কাছে মেডিকেলটা কখনোই আপনার মনে হয় নাই, আপনার মানে আমার জন্য ক্যারিয়ার ট্র্যাক মনে হয় নাই। তখন আমাকে আমার দুলাভাই, আমার বোনের বিয়ের পরে আমার দুলাভাই জিজ্ঞেস করছিলেন যে তোমার আসলে এইম ইন লাইফ কী? তো আমি পরে বলছিলাম যে আমার আপাতত লাইফ মানে এইম হচ্ছে আমার পিএইচডি করা। এইটুকু পর্যন্ত আমি জানি, এর বেশি আমি আসলে কিছু জানতাম না। ফাস্ট ফরওয়ার্ড, আমি যখন মোনাশে পিএইচডি করতে গেলাম, যাওয়ার পরে আই ফেল্ট লাইক মানে আই ফেল্ট আ হিউজ ভয়েড। কেন ভয়েড? যে আমার যেটা আলটিমেট পারস্যুট ছিল, যেটা আমার গোল ছিল, আই হ্যাভ অলরেডি অ্যাচিভ দ্যাট। নেক্সট দেন হোয়াট? তখন বেশ লম্বা সময়, আমি প্রায় 2-2.5 বছর খুব সিভিয়ার স্ট্রাগলের ভিতর দিয়ে গিয়েছি। স্ট্রাগলটা কোন লেভেলে আমি বলি যে আমি আমার পিএইচডি স্টাডিতে কনসেন্ট্রেট করা বা ওই যে হার্ড ওয়ার্ক করা, কারণ ফ্যামিলি তখন নতুন একটা ফ্যামিলির সাথে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা, মানে তখন আমি কোয়েশ্চেন করা শুরু করলাম যে আমি তো পিএইচডি করতে চেয়েছি, আমার একটা বেঞ্চমার্ক ছিল, কিন্তু এই বেঞ্চমার্কটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়াও ছিল না, এবং আমি কি আসলে এই লাইফস্টাইলটা চেয়েছি কি না, এখনকার যে প্রায়োরিটির যে চ্যালেঞ্জগুলো বা যে ডিসিশানগুলো আমাকে নিতে হবে, যে চয়েসগুলো আমাকে মেক করতে হবে, আই ওয়াজন্ট অ্যাকচুয়ালি প্রিপেয়ার টু মেক দোজ চয়েসেস। মানে আমার কাছে ডেফিনেশনটা ছিল না। দেন আই থট যে না, ঠিক আছে, তাহলে তো এটা আসলে ভুল হয়ে গেল, আমার পিএইচডি করাটা আমার আসলে ঠিক হচ্ছে না, আই ডোন্ট ডিজার্ভ ইট ইন আ সেন্স যে আই শুডন্ট হ্যাভ ডান ইট। এবং আমার একটা পর্যায়ে পিএইচডি করার, মানে যেহেতু একাডেমিয়াতে আছি ইউনিভার্সিটিতে, পিএইচডি করাটা এক ধরনের ম্যান্ডেটরি ব্যাপার, এবং আমার প্ল্যান ছিল যে পিএইচডি করে আমি আর কোনো দিন পিপেট হাতে নিব না। মানে আপনার আমার যেহেতু ল্যাবের কাজ, মাইক্রোবায়োলজির কাজ, মানে পিপেট হচ্ছে একজন সোলজারের মানে আর্মসের মতো আর কি। তো আমি আর কোনো দিন হাতে নিব না পিএইচডিটা শেষ করার পরে, দ্যাট ওয়াজ মাই অবজেক্টিভ। এরপরে একটা সময় আমার শেষের দিকে গিয়ে মনে হলো আমি খুব স্পিরিচুয়ালি হয়ে যাব, মানে আমার আমার মনে হচ্ছে সারা জীবন আমি স্পিরিচুয়ালি অতটা সময় দিতে পারি নাই, বা নিজেকে আপনার ডিসকভার করতে পারি নাই। আমি স্পিরিচুয়ালি সময় দিব, মানে একজন স্পিরিচুয়াল পার্সন হয়ে যাব, বা এটা নিয়ে আমি স্টাডি করব। ইভেন একটা সময় আপনি খুব অবাক হবেন শুনে, যে প্রায় 3-4 মাস সময় আমি আমার মানে রিলিজিয়াস যেই ওভারঅল মানে বিলিফ, থট প্রসেস, বা ওভারঅল ধরেন আপনার স্ক্রিপচার, এবং আমরা কি ঠিক পথে আছি কিনা, ফিলোসফিক্যাল যেই বিষয়গুলো আছে, যে পারস্যুট অফ ট্রুথ বলতে পারেন, বা পারস্যুট অফ সাকসেস, সব কিছু মিলে আই ওয়েন্ট থ্রু এ সিরিয়াস স্ট্রাগল। তো যেখান থেকে আমার অবজেক্টিভ ছিল যে না, ঠিক আছে, আমি যদি স্পিরিচুয়ালি একটা ভালো জায়গায় আসতে পারি, তখন আমি নিজেকে সফল বলে মনে করবো, যে না, ঠিক আছে, আমার জার্নিটায় পৌঁছাতে পেরেছি। তাহলে ওভারঅল আমি দেখলাম আমার লাইফের বিভিন্ন স্টেজে, আমরা আলাপ করবো নিশ্চয়ই আজকে, কয়েকটা স্টেজে আমার এরকম আছে ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন আমি খুব সিরিয়াস বেশ কিছু স্ট্রাগলের ভিতর দিয়ে এরকম গিয়েছি। তো প্রতিবারই দেখি আমার চেঞ্জ হয়, প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়, আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল চেঞ্জ হয়। মানে এখন আমি হিসেব করি যে এর আগে 3 বছর আগে বা 5 বছর আগে আমার যে থট প্রসেস ছিল, প্রায়োরিটি ছিল, এটা নিয়ে আমি মনে মনে হাসি। এবং ব্যাকওয়ার্ডে আমি যখন চিন্তা করি, প্রতি 5 বছর পরে পরেই মনে হয় যে এই ফেজটার ভিতরে আমি পার করেছি, যে এর আগের 5 বছরের আমার সেলফকে খুবই ইম্যাচিওর মনে হয়েছে। তার মানে ইটস এন এভার ইভলভিং একটা প্রসেস। তো সেই জায়গা থেকেই আপনার এই কোয়েশ্চেনের উত্তরটা আমি একেবারেই দিতে পারবো না যে সফল কিনা, কারণ আমার বরং উল্টা প্রশ্ন হইল যে সফলতার ডেফিনিশনটা আসলে কি, বা আমরা আদৌ কি সফলতাকে কোনো ইয়েতে মানে ছকে বাঁধতে পারি কিনা। সফলতাকে কি আলটিমেটলি আমাদের যে সোসাইটি করে নাই, মানে ছকে বাঁধে নাই। যেমন ধরেন আমরা যদি উদাহরণ নেই, হুমায়ুন আহমেদের রেফারেন্স নেই, সাকিব আল হাসানের উদাহরণ নেই, বা তারেক রহমানের উদাহরণ দিই, জি, তো আমরা যদি বা জেমসের উদাহরণ দিই, আমরা যদি করার চেষ্টা করি, মানে এদের লাইফের অ্যাচিভমেন্ট বা লাইফের স্ট্যাটাস এগুলো দেখি, তাহলে তো আমরা মোটামুটি সফলতা বলতে কী বোঝায় সেটা বুঝতেই পারি। আমি ডিফার করব এই জায়গাটাতে। আপনি যেমন যে কজন মানুষের এক্সাম্পল দিলেন, সাকিব আল হাসানের এক্সাম্পল দিলেন, ভেরি ফেমাস এক্সাম্পল। সাকিব আল হাসানের কয়েকটা সাইড আছে, মানে আপনাকে যেরকম সামনে থেকে দেখতে একরকম দেখা যাবে, পাশ থেকে একরকম, পিছন থেকে একরকম দেখা যাবে। প্রতিটা মানুষকে, শুধু সাকিব আল হাসান না, আমরা তো একজন সাবজেক্ট হিসেবে বলছি সাকিব আল হাসানের কথা, প্রতিটা মানুষকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে কমপ্লিটলি ডিফারেন্ট আপনি তার অ্যাসেসমেন্ট পাবেন।
তো সাকিব আল হাসানের একটা আসপেক্ট, তার খেলোয়াড় হিসেবে যেই বা প্রফেশনাল হিসেবে তার যেই আপনার ইমপ্রেশন বলেন বা তার যে অ্যাচিভমেন্ট, নিঃসন্দেহে সে মানে টপ ক্লাস বলতে হবে আপনাকে। এই ব্যাপারে তার সফল হচ্ছে, ডেফিনেটলি সফল। কিন্তু আপনি যদি ব্যক্তি সাকিব আল হাসানের কথা বলেন, আপনি যদি একজন সামাজিক ধরেন সোশ্যালি রেসপন্সিবল বা তার কমিউনিটির প্রতি তার দায়বদ্ধতা বা তার ওভারঅল দেশের প্রতি তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাটা থেকে আমি বলবো যে বিভিন্নভাবে আপনার অ্যাসেসমেন্ট করার সুযোগ আছে। আপনি হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা কনক্লুশনে পৌঁছাবেন। আপনি জেমসের কথা বললেন, জেমস আপনার একজন ভোকাল হিসেবে বা একজন মিউজিশিয়ান হিসেবে ডেফিনেটলি হি ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট গাই। কিন্তু আপনি যদি একজন স্পিরিচুয়াল মানুষ, একজন ধার্মিক মানুষ বা এরকম একজনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি জেমসকে সফল বলে মনে করেন কিনা, সে একেবারে কমপ্লিট আপনার উত্তর মানে উল্টা অ্যান্সার দিবে যে মানে সে তো ডুমড একজন পার্সন। আপনি যদি এরকম ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষকে জিজ্ঞেস করেন, যার কাছে ফ্যামিলি ভ্যালুটা মানে অনেক বড় একটা প্রায়োরিটি, তাকে যদি জিজ্ঞেস করেন, না বলবে যে ব্যক্তি জীবনে জেমস তো ছন্ন ছাড়া একজন মানুষ। তো সেই ছন্ন ছাড়া মানুষকে কীভাবে আপনি সফল বলবেন? তার মানে আপনি একদিক থেকে একজনকে সফল পাচ্ছেন, আবার আরও অনেক দিক থেকে আপনি চিন্তা করলে মানে কখনো সফল, কখনো একেবারেই বিফল। এখন এই জিনিসগুলোকে আপনি আবার মার্জ করতে পারবেন কিনা, মার্জ করে এটাকে একটা ইউনিফাইড ইয়ের মধ্যে আপনি অ্যাসেসমেন্ট মানে আনতে পারবেন, নাকি এরা কমপ্লিটলি ডিসক্রিট এন্টিটি বা ডিসক্রিট প্যারামিটার, যে এগুলোকে কখনোই এক করা যাবে না। তার মানে একজন মানুষ কখনোই অ্যাবসোলিউটলি সফলও হতে পারে না, আবার অ্যাবসোলিউটলি বিফলও হতে পারে না। এটা আমার কাছে এখনো পর্যন্ত সেটা একটা ভ্যালিড অ্যাসেসমেন্ট মনে হয়। আপনার অ্যাঙ্গেল থেকে যদি আমি চিন্তা করি, তাহলে কি সফলতা এটা মানে ব্যক্তি নিজে ডিসাইড করবে না, নাকি এটা হচ্ছে ভোটাভুটির মতো, যে আমি কতজন মানুষের কাছ থেকে মানে ভ্যালিডেট পাইলে তারপর আমি আসলে সফল? সো আমরা কি শেষ পর্যন্ত সফলতা ব্যাপারটাও কি তাহলে এক ধরনের ভোটাভুটি? আমি সেটাও মনে করি না। এটা খুবই রং, আপনার স্ট্যাটিস্টিক্যালি রং, এবং এটা আপনার মানে সায়েন্টিফিক্যালি রং হবে এই জিনিসটা। কেন, আমি একটু কমফোর্টেবল, আপনি আপনার মতো বসেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। কেন রং হবে? যেমন দেখেন, আপনার সুইসাইডের আপনি টেন্ডেন্সিটা কোথায় সবচেয়ে বেশি? যেমন জাপানে সুইসাইড করার সবচাইতে বেশি না? অথচ আপনি খেয়াল করে দেখবেন প্রফেশনালি, এবং ধরেন আপনার ওরা কিন্তু খুব মানুষ হিসেবে খুব ভালো, মানে ওদের যে হিউম্যানিস্টিক যেই নেচারগুলো আছে বা যে ভার্চুসগুলো আছে, সেই ভার্চুগুলো দেখবেন মানে কালেকটিভলি আমাদের চাইতে অনেক ভালো, কিন্তু তারা মানুষ হিসেবে আমার মনে হয় আমরা সবাই সেটা জানি। তো তারা মানুষের মতো এমপ্যাথেটিক, সিম্প্যাথেটিক, তারা প্রফেশনালি খুবই আপনার অনেস্ট সব কিছু। তারপরেও এই মানুষগুলো তাহলে কেন সুইসাইড করে? এবং আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও এটা কিন্তু দেখবেন খুব কমন একটা ব্যাপার, যে সুইসাইড করা। মানুষ তার সাফল্যের সর্বোচ্চ চূড়ায় উঠে, আমার ধারণা তখন সে একটা ভয়েড ফিল করে। আমি যেমন ওই যে আমার পিএইচডির কথাটা বলেছিলাম না, যে ওইখানে মানে ইট ওয়াজ ওয়ান অফ দ্য টপ মোস্ট স্কুলস মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তখন সেটা ওয়ার্ল্ডের 7th র্যাঙ্কড ছিল, ডিপার্টমেন্ট ছিল। তো আমি ওইখানে গিয়ে যেরকম একটা ভয়েড ফিল করেছি, যে মানে ইজ দিস হোয়াট আই ওয়ান্টেড? তখন যখন হয় যে না, দ্য অ্যান্সার ইজ নট কোয়াইট ইয়েস, তখন মানুষ মনে করে তাহলে তো আমার এন্টায়ার জার্নিটাই আসলে ভুল, আমি তো ভুল পথে আসছি, মানে দিস ইজ নট ওয়্যার আই শুড হ্যাভ এন্ডেড আপ। তো এই মানে তার মানে কি, আপনি একজন সাকসেসফুল আপনি যখন হবেন, এরপরে আপনি বুঝবেন যে না, আপনি আর আসলে তখন নিজেকে সাকসেসফুল মনে হবে না। আপনার খেয়াল করে মনে আছে নিশ্চয়ই, ছোটোবেলায় আমরা একটা সাইকেলের জন্য কত আপনার ড্রিম করতাম, ইট ওয়াজ এ ফ্যান্টাসি। যতক্ষণ পর্যন্ত আপনার সাইকেল ছিল না, ততদিন পর্যন্ত সাইকেল ওয়াজ এ ফ্যান্টাসি। তো এরকম লাইফের বিভিন্ন স্টেজে যখনই আপনি ওই জিনিসটা পেয়ে গিয়েছেন, এরপরে কিন্তু আর এটা মানে নো লঙ্গার আপনার কাছে খুব বড় কোনো বিষয়। সাকসেসটাও আমার কাছে এরকম একটা জিনিস মনে হচ্ছে, যে যতক্ষণ পর্যন্ত আপনি সাকসেস না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে এটা খুব বড় ব্যাপার। যখন আপনি পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে নট মানে ভেরি মাচ ওয়ার্থ ইট। তো আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে এটা কি মানুষ হিসেব করবে নাকি আমি হিসেব করব, আমি কেন এই কথাটা বললাম, যে জাপানের এক্সাম্পলটা দিলাম বা এরকম, আমরা সবাই কালেকটিভলি কিন্তু দ্যার ইজ এ কনসেনসাস যে হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই যাদেরকে সফল মনে করছি, সেই মানুষটা একদিন সুইসাইড করে বসে আছে, এবং ইটস আ ভেরি কমন ফেনোমেনন। তার মানে কি, তার মানে কালেকটিভ মানে সফলতাটা অন্য কেউ বলবে না। আবার যে মানুষটা দেখেন,
আমরা বিফল বলে মনে করছি। যেমন কবি, ছন্নছাড়া মানুষ, একজন মানে অ্যাপারেন্টলি বাউল বা একজন ভবঘুরে টাইপের মানুষ। আমরা আমাদের এই ট্র্যাডিশনাল ছকে তাদেরকে আমরা বিফল মানুষ মনে করব। তারা মানুষের কাছে সাহায্য চেয়ে খাচ্ছে, তাদের কোনো ওয়েলথ নাই, তাদের কোনো ফ্যামিলি নাই বা এরকম মানুষ। কিন্তু দেখেন আবার স্পিরিচুয়ালি বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেল থেকে তার এমন কিছু অ্যাকমপ্লিশমেন্ট আছে, এমন কিছু তার অ্যাচিভমেন্টস আছে, যেই জিনিসটা আপনি আমি হয়তো ধরতেই পারবো না। ওইটা আমার ওয়েভলেংথের বাইরে, ওটা আমার সেই ওয়েভলেংথের মানুষই না আমি। তো অতএব আমি এই মানুষগুলোকে আমি কি সফল বলবো না? অবশ্যই সফল বলতে হবে আপনাকে। তো তারা একই সাথে সফল এবং বিফল। আবার তার সাথে আপনি খুব ডিপলি কনভারসেশন করেন, দেখেন তার ভিতরেও কিছু আপনার শূন্যতা আছে, তার ভিতরে কিছু অপূর্ণতা আছে। সে হয়তো ফ্যামিলির কথা সে একটা সময় মনে করবে, ভিতরে সে নিজেকে কিন্তু হয়তো বা এক সময় ওটার জন্য সে ফিল করে যে আমার একটা ভালো ফ্যামিলি নাই, ফ্যামিলি লাইফ হলো না, আমার একটা সাজানো গোছানো সংসার হলো না, বা এটা নাই ওটা নাই। তার মানে কি, মানে এটা না আমি পুরাপুরি বলতে পারবো যে আমি সফল কিনা, না আমারটা অন্য কেউ বলতে পারবে। তো মানে ইটস হাইলি সাবজেক্টিভ, এবং আমার মনে হয় জিনিসটা আনডিফাইন্ড, মানে ইটস নট কোয়াইট ওয়েল ডিফাইন্ড। অথবা আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে খুব একটা এখনও পর্যন্ত আসলে খুব হয় নাই। মানে আমি বলবো যে এই যে কোয়েশ্চেনগুলো আমরা আলাপ করছি যে কিসে সফলতা, এই এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে বড় পরিসরে বা ইন্টেলেকচুয়াল লেভেলে এটা খুব বেশি আলোচনা হয় নাই, যে কারণে আমার, অথবা আমি হয়েছে আমি জানি না, এরকমও হতে পারে। তো যে কারণে আমার কাছে এই বিষয়টা এখনও পর্যন্ত একটা কোয়েশ্চেন মার্ক। আব্দুল আবু সাইদ অনেক বছর আগে ওনার একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে সফলতার চাইতে সার্থকতা বেশি ইম্পর্ট্যান্ট। তো জি। আপনি আসলে যা যা বলতে চাইতেছেন, এটা কি তাহলে আসলে আপনি সার্থকতার দিকে ইন্ডিকেট করতেছেন, নাকি আপনি ঠিক এই সফলতাকেই আসলে সফলতার জায়গা থেকে দেখতেছেন? সফলতা ভার্সেস সার্থকতা, তাহলে এই দুইটাকে এখন আমরা আলাদা করছি, তাই তো? সার্থকতা, আমি আপনার এটা যদি, বা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের এটা যদি আমি বুঝে থাকি, তাহলে সেটা হচ্ছে যে আপনার কোনো ইম্প্যাক্ট আপনি ফেলতে পেরেছেন কিনা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে, তাই তো? মানে আমি যদি এটাকে, যে আমার কাজের কোনো ইম্প্যাক্ট আছে কিনা, বা আমার এটার কোনো সার্থকতা আছে কিনা। ধরেন আমার কাজের ইম্প্যাক্ট আছে, ভালো রকম একটা ইম্প্যাক্ট আছে। অ্যাপারেন্টলি প্রফেশনালি ধরেন আমি খুব ভালো একজন মানুষ বা সার্থক একজন মানুষ। আমি টিচারের এক্সাম্পলটা দিই, তাহলে সবাই রিলেট করতে পারবে। ধরেন একজন মানুষ মানে প্রফেশনালি সে খুব ভালো টিচার, খুব ভালো প্রফেশনাল, তাহলে কি তার এই যে ডেভোশন, তার যে কমিটমেন্ট, এটা সার্থক না? তার স্টুডেন্টরা ধরেন আপনার ভালো করছে বা এরকম। আমি এরকম মানুষকে চিনি যারা ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধরেন আপনার ভালো টিচার, ভালো প্রফেশনাল, কিন্তু তাদের ভেতরের মানে সিরিয়াস লেভেলের ভয়েড আছে। মানে আমি যাদের সাথে, যে কয়েকজনের সাথে আমি ডিপলি মিশেছি বা মিশার সুযোগ হয়েছে, তারা নিজেদেরকে পুরোটা আসলে দেখবেন ফ্রাস্ট্রেশন আছে তাদের মধ্যে, ডিপ্রেশন আছে, সামথিং লাইক দ্যাট। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই মানুষটা একদিন হঠাৎ করে দেখবেন হু নোজ, হয়তো কোনো একদিন মানে সুইসাইড করে বসে থাকবে। তো একটা মানুষ যদি নিজেকে সফল হয়, সার্থক হয়, তার তো ধরেন আপনার এটাতে মানে ওই ডিপ্রেশনটা তার মধ্যে আসার কথা না। তার মানে মানে আমার যেটা অ্যাসেসমেন্ট বা আর্গুমেন্ট, সেটা হলো শুধু সার্থকতা দিয়ে বা আমার কাজের ইম্প্যাক্ট দিয়ে আমাকে হলিস্টিক্যালি যতগুলো নিড আছে সেই নিডগুলোকে আসলে আমরা করতে হয়তো বা পারবো না। দ্যাট মিনস, মানে তাহলে আপনার কামিং ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন, সফলতা আর সার্থকতা দুইটাকে আমি আলাদা রাখতে চাচ্ছি। সফল হতে হলে আপনাকে মানে একটা ধরেন হলিস্টিক একটা হতে হবে আপনার মধ্যে, অ্যাকমপ্লিশমেন্ট বা একটা সেন্স অফ আপনার আপনার একটা মেন্টাল স্টেটে যেতে হবে আপনাকে, যে না এরপরে আপনি আর কোনো কিছু নিয়ে নাই আপনার মধ্যে। ধরেন আপনার কোনো হতাশা নাই, অথবা এটা নিয়ে কোনো আক্ষেপ নাই। আপনি হতাশা আসতে পারে, কিন্তু আমার মনে হয় হতাশা আর আক্ষেপ দুই জিনিস। আক্ষেপটা হলো যে আমি কেন এটা করলাম, আমি তো এটা মানে না করে অন্য কোনো কিছু করা উচিত ছিল। আর হতাশা হতে পারে, আচ্ছা ঠিক আছে, সবাই পাইলো, আমি পাইলাম না। যেমন আপনি আমার মানে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের কথা বলছেন, যে হ্যাঁ ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে মাঝে মাঝে আমার হতাশা আসতে পারে, আসে কিছু কিছু ক্ষেত্রে, যে এর চাইতে অনেক কম পরিশ্রম করে বা অনেক কম ধরেন আপনার, আমি কি বলবো, মানে প্রফেশনাল ইনপুট দিয়ে অনেকে অনেক ফাইন্যান্সিয়াল আউটপুট বা ইকোনমিক আউটপুট অনেক বেশি পাচ্ছে, সেই জায়গাটা থেকে আমার হয়তো বা একটা হতাশা থাকতে পারে। কিন্তু আমার ব্যক্তি হিসেবে আমার আক্ষেপ নাই যে আমি কেন এইটা চুজ করলাম বা আমি কেন এই লাইনে আসলাম। তো আমি জানি না, হয়তো বা এটা আমার একান্তই আমার ডেফিনিশন, কিন্তু আমি হতাশা আর আক্ষেপ দুইটাকে একটু মানে আলাদা রাখতে চাচ্ছি আর কি। আচ্ছা, এখন আপনার কথাটাকে যদি আমি বেজলাইন ধরি, তাহলে তো মানে মানুষ
মরার আগ পর্যন্ত আসলে সে বুঝতেই পারবে না সে সফল হয়েছে নাকি অসফল হয়েছে। তো শুনলে এটা আপনার মনে হবে যে খুব স্পিরিচুয়াল অ্যাঙ্গেলে চলে যায় কথাটা, যে মানে দিন শেষে আমিও জাজ করতে পারবো না আমি সফল কিনা, আপনিও জাজ করতে পারবেন না, বা কেউ জাজ করতে পারবে না আমি সফল কিনা। তাহলে মানে তাহলে কি কেউ জাজ করতে পারবে না? তাহলে সফলতার ডেফিনেশনটাই বা কে দিবে, আর সফলতার এই অ্যাসেসমেন্টটাই বা কে করবে? সেইখানে একটা সলিউশন হতে পারে যে এটা আপনিও করবেন না, আমিও করবো না, দের উইল বি এ থার্ড পার্সন বা থার্ড এন্টিটি, রাইট, হু উইল হ্যাভ অল দ্য ধরেন আপনার কমপ্লেক্স ভেরিয়েবলস টেকেন ইন টু অ্যাকাউন্ট, রাইট। সে হয়তো বলতে পারবে যে ভাই দিন শেষে তুমি সফল বা বিফল বা হোয়াট এভার, সামথিং লাইক দ্যাট। শুনতে একটু স্পিরিচুয়াল অ্যাঙ্গেলে যায় কথাটা, বাট মানে এখনো পর্যন্ত আমি এটা কনভিন্স না যে আমি পারবো কিনা। আমি পারবো না, আমি সফল হতে পারবো না। আমি এটাও কনভিন্স যে আপনিও পারবেন না বা কেউ পারবে না, বা আপনি সফল কিনা সেটা কিন্তু আমি ব্যক্তি মানে মাহবুব সিদ্দিকী কিন্তু আমি আসলে ডিফাইন করতে পারবো না। কিন্তু আপনার তো কোথাও না কোথাও কিছু প্যারামিটার বা সেট অফ প্রিন্সিপালস অবশ্যই আছে, আদারওয়াইজ আপনি এত কনফিডেন্টলি কীভাবে বলতেছেন যে আপনি সফল হতে পারবেন না? তার মানে তো কোনো না কোনো একটা ফর্মুলা বা কোনো না কোনো একটা জিনিসপত্র তো আপনার বানানো আছেই। বানানো নাই, তবে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি বললাম না, এই স্ট্রাগলটা কিন্তু আমার আজকে থেকে না। এই স্ট্রাগলটা আমি ফিল করা শুরু করেছি আপনার মোরলেস 2000 সালে। 2000 সালে প্রথম আমার মাথায় এরকম একটু ডিপ থিঙ্কিং টাইপের আসে, যে প্রথম সিরিয়াস থিঙ্কিং বা থট আমার মাথায় আসছিল সেটা হলো মানুষ মানে বিয়ে কেন করে, মানে সংসার কেন করে, মানুষ সংসার করাটা জরুরি কেন, বিশেষ করে ছেলেদের, মানে ছেলেদের পার্সপেক্টিভ থেকে আমার মাথায় তখন চিন্তাটা আসছে যে একটা ছেলের কেন বিয়ে করতে হবে। তো এটা নিয়ে আমি ধরেন আপনার মানে এইচএসসি পরীক্ষার আগে আগে আমার মনে আছে খুব সিরিয়াস কিছু স্ট্রাগলের ভিতর দিয়ে আমি গেলাম। গিয়ে তখন আমার মোটামুটিভাবে আমি একটা ইয়েতে আসছি, মানে আমার একান্তই আমার ব্যক্তিগত একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে যে এই কারণে মানুষকে আসলে সংসার করা দরকার না, যে সংসার না করাটা কোনো বুদ্ধিমানের কাজ না, ইটস এ রং অ্যাপ্রোচ, সংসার করাটাই বরং আসলে লজিক্যাল। ঠিক আছে, এরকম। তারপরে একটা স্ট্রাগল আমার আসলো, সেটা হলো যে মানুষ আসলে মানে ওয়াই, মানে আমরা কেন। আমি যখন ধরেন আপনার মাইক্রোবায়োলজিতে আন্ডারগ্রেড করা শুরু করলাম, ফার্স্ট ইয়ারে আমাদের একটা ইয়ে ছিল ইকোলজি, মাইক্রোবিয়াল ইকোলজি নামে একটা কোর্স ছিল। ওইখানে আমার মনে হয় সব ইকোলজির বিষয়টাই আমরা কম বেশি একইভাবে জানবো, বুঝবো। সেটা হলো এখানে যত অ্যানিমেল বা যত প্ল্যান্টস বা যত স্পিসিস টিকে আছে প্রত্যেকেরই নিজস্ব কোনো একটা রোল আছে আমার এই ইকোসিস্টেমে। সে খুব ভাইটাল একটা রোল প্লে করছে এই পুরো ক্যাসকেডের মধ্যে, তার একটা স্পেসিফিক নিশ রোল আছে তার। এই রোলটা অন্য কেউ রিপ্লেস করতে পারবে না। আপনি যদি তাকে ওখান থেকে উইথড্র করেন, হতে পারে পুরো সিস্টেমটা কলাপস করবে, এন্টায়ার সিস্টেম উড কলাপস। তার মানে আমাদের নিজস্ব অবশ্যই কোনো একটা রোল আছে। এখন এটা রোলটা দুই রকম, একটা হচ্ছে ধরেন আপনার ঠিক ম্যাটেরিয়ালিস্টিক পার্সপেক্টিভ থেকে আমি যদি চিন্তা করি তাহলে আমাদের একটা রোল, আরেকটা হলো ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে, যে মানুষকে সৃষ্টি করা হইলো কেন, বা মানুষ আসলোই বা কেন, হোয়াটস দ্য পারপাস। এই স্ট্রাগলটা এমন পর্যায়ে পৌঁছেছিল, এবং আমার সেকেন্ড ইয়ার মাইক্রোবায়োলজি, আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার মাঝখানে আমার এই জিনিস পোকা আমার ভিতরে এমনভাবে ধরেন আপনার গেড়ে বসছে যে এইটার জন্য আমার দিনের পর দিন আমি এটা নিয়ে ধরেন আপনার টাইম স্পেন্ড করেছি। হয়তো দেখা গেলো আমার ফ্রেন্ডরা সবাই রিডিং রুমে বসে পড়ছে, আমি হয়তো আপনার মানে হলে চায়ের দোকান থাকে না, চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি, বা লম্বা সময় ধরে আমি এখানে চিন্তাভাবনা করতেছি আসলে কি, বা আমি পড়ায় কোনো রকম কনসেন্ট্রেট করতে পারছি না। তো এরকম আরও বেশ কিছু স্ট্রাগল আছে। জাস্ট একটা ইয়ে বলে দিই, তাহলে হয়তো পরবর্তীতে আলাপের রেফারেন্স আসতেও পারে এটা কোন লেভেলে গেছিলো এই ধরনের মানে প্রবলেমটা। ওই সময় আমি বঙ্কিমচন্দ্রের 3টা বই পড়লাম। একটা মানে বঙ্কিম সমগ্র নামে একটা ইয়ে ছিল, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, 3টা বইয়ের একটা কম্পাইলেশন। তো বঙ্কিমের লেখা আপনি মানে কতটুকু পড়ছেন জানি না, ও পড়লে লিটারেলি আপনার মনে হয় যে আপনার দাঁত ভেঙে আপনার খুলে পড়বে। ইট টুক মি আ ফিউ ডেজ জাস্ট টু গেট ইউজ টু তার বাংলা, যে তার বাংলা আসলে লিখছে নাকি, ও তার বাংলাটা বুঝতে আমার কয়েকদিন সময় লেগেছে। কিন্তু যখন আমি বুঝতে পেরেছি তার বাংলাটা, ইট টেস্টেড সো ইউনিক, এবং মানে খুব ডিফারেন্ট মনে হয়েছে যে তার স্টাইলটা। তো আমি এক টানা 3টা বই পড়ে ফেললাম। খুব আনফর্চুনেটলি এই 3টা বই ছিল হলো আপনার ট্রাজিক, আপনার এন্ডিংগুলো কোনোটাই কিন্তু পজিটিভ এন্ডিং না, 3টাই হলো খুবই মানে ট্রাজিক টাইপের এন্ডিং। তো এই ট্রাজিক এন্ডিংয়ের 3টা বই পড়ার পরে মানে ইট ইম্প্যাক্টেড মি সো স্ট্রংলি, আমার কাছে মনে হয়েছে যে এই টোটাল আপনার ইয়েটা বৃথা, আপনার এটাকে কি বলে, এই জগৎ সংসার পুরোটাই আসলে বৃথা, এবং পুরোটাই একটা মায়া,
এবং এইটা একটা ধরেন একটা অলিক জিনিসের পিছনে আমরা আসলে ছুটছি, পুরো জিনিসটাই আরোপিত এই জগৎ সংসারের যত রুল আছে বা যত যাই কিছু আছে। তাহলে মুক্তি কোথায়? মুক্তিটা হবে আপনার ত্যাগী হওয়ার মধ্যে। দুইটা ছিল, গৃহী ভার্সেস ত্যাগী। গৃহে তাহলে নাই, আপনার সাকসেস নাই। সাকসেসটা হচ্ছে আপনাকে ত্যাগী হতে হবে, কারণ ত্যাগী হলে আপনার সমস্ত এই জাগতিক মায়া মোহ থেকে আপনি মুক্ত হবেন। তখন আপনি আরও বেশি করে এই এগুলো সোল সার্চিংগুলো আপনি করতে পারবেন। এবং আই টুক আ ফাইনাল ডিসিশন, তখন আমি ইউনিভার্সিটি হলে থাকি, অমর একুশে হলে। আই ডিসাইডেড মানে ওয়ান্স অ্যান্ড ফর অল যে আমি এই জগৎ সংসার ছেড়ে দিব। তো ছেড়ে দিয়ে কি করব? আমি মানে সন্ন্যাসী হয়ে যাব। তো সন্ন্যাসী হওয়ার আগে তো আমার সর্বশেষ একটা স্টেপ আছে, আমি শেষ গিয়ে আমার মানে মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো, বা মানে আপনার বলবো আর কি, এরকম একটা ব্যাপার। তো আমি মামি সিং, মানে আমার মনে আছে এখনো পর্যন্ত পুরো বাস জার্নিটা আমি ওই রিহার্সাল করতে করতে গিয়েছি যে মাকে আমি কিভাবে ওই কথাটা বলবো যে এটাই বিদায়, এরপরে আর দেখা হবে কিনা জানি না, এরকম একটা ব্যাপার। তো এরপরে যখন আমি গেলাম, বাসায় গেলাম, কিন্তু বাসায় গেলে যা হয় আর কি, মানে মানে ওই যে মায়ের ধরেন আপনার এতদিন পরে মায়ের কাছে গিয়ে বা বাবা মায়ের কাছে গিয়ে, তখন আমি আর পুরো জিনিসটা ধরেন আপনার করতেই পারি নাই। মানে আমি মানে তাদের কাছে ওই কথাটা বলারই আমি দু একবার অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু দেখি যে আলাপ আলোচনা অন্যদিকে চলে যায়, ওই এনভায়রনমেন্টটাই তৈরি হয় না যে আমি মাকে এই কথা বলবো যে মা আমি চলে যাচ্ছি, বিদায়, এই জিনিসটা বলতে পারবো না। কিন্তু ওই স্ট্রাগলটা আমার মধ্যে ছিল। তো এই কয়েকটা মানে ছোট কয়েকটা এক্সাম্পল দিলাম, আমি জানি না আলাপটা আমাদের ট্র্যাকে আছে কিনা, কিন্তু এক্সাম্পলটা দিলাম এই কারণে জাস্ট টু মানে মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি কী ধরনের স্ট্রাগলের ভিতর দিয়ে গিয়েছি লাইফের বিভিন্ন স্টেজে। তো প্রশ্নটা যেন কী ছিল আমাদের, তাহলে আমার মানে এটার করতে সহজ হবে। ওই যে আমি বলতেছিলাম যে আপনি বলতেছেন, যেহেতু কনফিডেন্টলি বলতেছেন যে আপনি সফল হতে পারবেন না, অমুকে সফল হতে পারবেন না, তার মানে তো কোথাও না কোথাও আপনার একটা ওরকম ফর্মুলা বানানো আছে। ফর্মুলা, এক্স্যাক্টলি, ভেরি গুড পয়েন্ট, ফর্মুলা বানানোর কথা। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে ফর্মুলার আমার ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, এই ফর্মুলার প্রতি 5 বছর পরে পরে আমি এরকম দেখি নতুন নতুন প্যারামিটার আপনার অ্যাড হয় এই ফর্মুলার মধ্যে। যখন প্যারামিটার অ্যাড হচ্ছে, আপনার আগের আর কাজ করছে না, আগের রেজাল্টটা আপনি আর রিপ্রোডিউস করতে পারছেন না। তো তাহলে এখন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এইটা এভার চেঞ্জিং একটা ফর্মুলা, এইটা আমার পক্ষে আসলে পুরোপুরি ডিফাইন করা সম্ভব না। তবে একটা আন্ডারস্ট্যান্ডিং আমি আসছি, সেটা একটা এক্সাম্পল দিলে মানে সহজ হবে। সেটা হলো পরীক্ষার মতো ব্যাপার। আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছি না, ধরেন 10টা 12টা করে সাবজেক্টে আমরা পরীক্ষা দিয়েছি। এখন আপনি ধরেন 12 সাবজেক্টের পরীক্ষা, 10টা বা 11টা সাবজেক্টে আপনি লেটার পেলেন, একটা সাবজেক্টে আপনি ফেল করলেন, রেজাল্ট কী হবে? ফেলই তো আসার কথা, ফেল আসবে। দ্যাটস দ্য পয়েন্ট, যে আপনার যদি এরকম 10টা সাবজেক্টের মধ্যে বা মানে ভাইটাল যেটা মানে আমাদের মানে মেইন সাবজেক্ট যেগুলো, সেগুলোর মধ্যে একটাতেও যদি ফেল চলে আসে, আপনি পুরো ফেল, রাইট? তার মানে আপনাকে সফল হতে হবে। সফল হতে হলে কোনো একটা সাইডে আপনি একেবারে মিজারেবলি ফেল করলে চলবে না। সফলতা হলো আপনার ধরেন প্রতিটা জায়গাতেই ধরেন আপনার একটা থ্রেশহোল্ড ক্রস করতে হবে আপনাকে। কিন্তু আমি চারপাশে যেটা দেখি, যেই কারণে আমার এই অ্যাসেসমেন্টটা আনা, সেটা হলো যে আমার চারপাশে অনেক মানুষ দেখি যারা সফল, আপাত দৃষ্টিতে যাদেরকে সফল বলে আমরা মনে করি বা বলি, তাদের অনেকেই 1টা 2টা 3টা আসপেক্টে খুব সফল। যেমন আপনি সাকিব আল হাসানের কথাটা আমরা শুরুতেই বললাম না, আরও জেমসের কথা বললাম, আরও কয়েকজনের কথা বললাম। আমি দেখি এরকম মানুষ খুব কম বা অলমোস্ট নাই বললেই চলে, যে প্রতিটা সাবজেক্টে আপনার লেটার মার্ক না পাক, অন্তত প্রতিটা সাবজেক্টে থ্রেশহোল্ড ক্রস করেছে, এরকম মানুষের সংখ্যা খুব কম। আচ্ছা, আপনার এইটার সাথে আমার একটা কাউন্টার আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার যে ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে তো মানুষকে আসলে জ্যাক অফ অল ট্রেড হইতে হবে। এই তো জ্যাক অফ অল ট্রেড হইতে গেলে তো আসলে এই যে স্পেশালিস্ট হওয়া, মানে ধরেন আমরা যদি এখন রেফারেন্স ধরি, লিওনার্দো দা ভিঞ্চিকে আমরা রেফারেন্স ধরি, বা ধরেন আমরা আইনস্টাইনকে রেফারেন্স ধরি, বা রিসেন্ট টাইমে যদি আমরা এলন মাস্ককে রেফারেন্স ধরি, সো এরা প্রত্যেকে তাদের কোনো একটা জায়গায় এক্সেল করছে। তো তাহলে যদি এখন আমরা ধরে নেই যে এখন সত্যজিৎ রায়ের বাবা হিসেবে খুব ভালো হইতে হবে, হাজবেন্ড হিসেবে খুব ভালো হইতে হবে, সন্তান হিসেবে খুব ভালো হইতে হবে, আবার তাকে খুব ভালো একজন ফিল্ম মেকারও হইতে হবে।
সো আপনার এই থিওরি অনুসারে তো আসলে জ্যাক অফ অল ট্রেড হইতে গিয়ে তো আসলে মানুষের পক্ষে এক্সিলেন্স দেখানো সম্ভব না। সো তাহলে কি আপনি মনে করেন যে মানুষের আসলে মিডিওক্রিটির মধ্যে থাকাটাই সফলতা, মানে তার এক্সিলেন্সের জন্য যে কোনো একটা জায়গায় সব এনার্জি যদি ইনভেস্ট করে অন্য জায়গাগুলো তো কোনো কারণে ফাঁকা হবেই। সো আপনার এই থিওরির সাথে তো তাহলে মানে মানে ওইখানে বললাম তাহলে কি মিডিওক্রিটি দিকে যাওয়াটাই আসলে মানুষের সফলতা? এবার আপনি আমাকে লাইন মতো নিয়ে আসছেন, লাইন মতো নিয়ে আসছেন মিনস আমি এক্স্যাক্টলি এই চক্করের মধ্যেই আছি। ঠিক আছে, আমি মানে একদম শুরু থেকে আমি জার্নিটা বললাম না আপনাকে, 2000 সাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত আমি এই চক্কর থেকে বের হইতে পারি নাই। এবং বের হইতে না পারাতে যেটা হয়েছে যে আমি আই এম বেসিকলি অ্যাটেম্পটিং টু বি জ্যাক অফ অল ট্রেডস। কারণ যখনই আমার কোনো না কোনো একটা সাইডের দিকে মনে হয় যে এই সাইডে আমার দুর্বল হয়ে যাচ্ছে আমার, রাইট, মানে আই ক্যানট অ্যাফোর্ড টু অ্যাকসেপ্ট ইট, বিকজ আমার ফ্রেম অফ মাইন্ড অনুসারে আমি যদি এখানে ফেল করি তাহলে আমার হবে না, আপনার মানে আমি দিন শেষে সফল বা বলেন আমার অ্যাকমপ্লিশমেন্টের জায়গাটা হারায় যাবে। তো সেই জন্য যেমন আমি একই সাথে একজন ভালো বাবা হতে চাচ্ছি, আমি একই সাথে ভালো হাজব্যান্ড হতে চাচ্ছি, লিটারেলি সো আমি 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 তাই আসলে কনসিয়াসলি চেষ্টা করি। তাহলে আমি বাবা হতে গেলে, হাজব্যান্ড হতে গেলে আমার তো বাসায় সময় দিতে হবে, ফ্যামিলিতে সময় দিতে হবে, অ্যান্ড আই ডু দ্যাট, কনসিয়াসলি ডু দ্যাট। তাতে করে হয়েছে কি, মানে আমার প্রফেশনাল জায়গাটাতে আমি হয়তো এর চেয়ে আরও অনেক ভালো করতে পারতাম যদি আমি শুধু প্রফেশনাল জায়গাটাতে ফোকাস করতাম। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংটা হলো আমি প্রফেশনে যদি খুব ভালো করি, আমি বাবা হিসেবে যদি মিজারেবল ফেল করি, ওই যে আমার ফিলোসফিক্যাল জায়গাটা আছে না, যে আমি কিন্তু অ্যান্সারটা বলি নাই আপনাকে যে মানুষ হিসেবে আমাদের আসলে এটা কোথায়, মানে সার্থকতাটা কোথায়। তো সেই সার্থকতার জায়গাটাতে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো আমার এই জায়গাগুলোতে কিছু জায়গা আছে খুব ভাইটাল। আমাদের সাবজেক্টের মধ্যে কিছু আছে যেরকম আপনার অপশনাল সাবজেক্ট, আর কিছু আছে হলো আপনার কি যেন বলতাম আমরা এটাকে, ইলেকটিভ ভার্সেস কম্পালসারি সাবজেক্ট। তো কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে, এই কম্পালসারি সাবজেক্টে আমার মোটেও ফেল করা চলবে না, রাইট। তো আমার কাছে মনে হয় যে বাবা এটা আমার একটা রোল, এটা কম্পালসারি রোল। হাজব্যান্ড হিসেবে আমার রোল, এটা কম্পালসারি রোল। ইভেন আমার সোসাইটি, আমার যে কমিউনিটি আছে, আমার যে মানে আশপাশের কমিউনিটি আছে, এইখানেও আমার একটা কম্পালসারি রোল আছে। আপনি খেয়াল করে দেখবেন আমি সোশ্যাল মিডিয়ায় দেশ নিয়ে, রাজনীতি নিয়ে ধরেন মোটামুটি যতটুকু সম্ভব ভোকাল থাকার চেষ্টা করি। এটা কেন? এটা আমার জন্য প্রফেশনালি তো অত্যন্ত ক্ষতিকর, কারণ খুবই ডিস্ট্র্যাক্টিং এবং আমার কাজের খুব অসুবিধা হয়। কিন্তু আমি কনসিয়াসলি ওইটা ধরে রেখেছি যে যদি আমি এটাকে একেবারে না করি, আমার সোসাইটির প্রতি বা আমার দেশের প্রতি ওইটুকু আমি রোলটা প্লে না করি, তাহলে আমি এই জায়গায় নিজেকে একজন ব্যর্থ সিটিজেন হিসেবে আমি হয়তো একসময় আইডেন্টিফাই করতে হবে। এবং আমার চারপাশে অনেককে দেখি আপাতভাবে প্রফেশনালি খুব সফল, কিন্তু দেশের এই জায়গাটাতে একেবারে স্পিকটি নট, কিচ্ছু হলো না হলো তার নিজের ভালো মন্দ, আই ডোন্ট লাইক দ্যাট, আমি এটা সাবস্ক্রাইব করি না। তো কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট, এখনও পর্যন্ত আমার যে ওই জ্যাক অফ অল ট্রেডস হিসেবেই আমি আসলে এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছি। কিন্তু এইটাও আবার পুরোপুরি আমাকে করছে না, মানে এটাকে কি বলে, স্যাটিসফাই করছে না। যে মানে আমার স্ট্রাগলটা এই জায়গাতে, আমি যখন দেখছি যে আমি আরও প্রফেশনালি আরও ভালো করতে পারতাম, রিসার্চার হিসেবে আরও ভালো করতে পারতাম, বা আবার আরও প্রফেশনালি আরও অনেক ভালো করতে পারতাম, তখন মাঝে মাঝে আমার মধ্যে ওই যে বলছিলাম না, আক্ষেপ আর হতাশার জায়গাটা, যে আমার কিছুটা হতাশা আসে যে হ্যাঁ ঠিক আছে আমার এরকম, কিন্তু মানে এটা আমি করে ভুল করেছি সেরকম আমি কিন্তু মনে করি না। আমি যখন অন্য সাবজেক্টগুলো হিসেব করি, মানে অন্য আসপেক্টগুলো সহ হিসেব করি, তখন ফর এক্সাম্পল একজন আপাতভাবে সফল, একজন প্রফেশনালি সফল, তার সাথে আমার শুধু প্রফেশনাল জায়গাটা হেড টু হেড কম্প্যারিজনে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি পিছিয়ে গেছি। কিন্তু তাকে যখন আমি হলিস্টিক্যালি দেখি যে তার ওই যে কম্পালসারি সাবজেক্টগুলোর ওভারঅল মার্কসের কী অবস্থা আর আমার কম্পালসারি মার্কসের কী অবস্থা, তখন আবার আমার ওই এটা কেটে যায়, আপনার হতাশাটা কেটে যায়। হ্যাঁ, তো এটা একটা স্ট্রাগল বটে। কিন্তু আমি এটাও জানি যে আর পরের কোয়েশ্চেনটা হলো যে সবাই যদি মেডিওকার হয় তাহলে আপনার হবে কি করে, সোসাইটি আগাবে কি করে, ধরেন আপনার মানে এক্সেল করবে কে? তো এই জায়গাটাতে আমি এখনও মানে বললাম না যে মানে আমার এই সফলতার এই ডেফিনিশনটা পুরোপুরি আসলে এখনও পর্যন্ত আমি নিজে ডিফাইন করতে পারছি না। একটা মনে হতে পারে, নট এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি মেন্ট টু ডু এভরিথিং, রাইট? নট এভরিওয়ান ইজ বিল্ট ফর এভরিথিং। আমি ব্যক্তি হিসেবে ফর এক্সাম্পল, কথার কথা জাস্ট একদম এক্সাম্পল হিসেবে বলি, আমি হয়তো ধরেন আপনার সাথে ভালো কথা বলতে পারি, আমি একজন টিচার, আমি হয়তো ভালো মানে আপনার ক্লাসে আমার স্টুডেন্টরা হয়তো বা টিচার হিসেবে আমার তারা ক্লাস পছন্দ করে।
তো ভার্সেস অ্যাজ অপোজ টু দ্যাট আমার হয়তো বা আরেকজন আছে যে ফ্যাকাল্টি আরেকটা মানে আছে রিসার্চার হিসেবে খুব ভালো, কিন্তু তারা আবার টিচার হিসেবে ক্লাসরুমের আপনার ওরেটর হিসেবে, ওরেটর না এটা ঠিক মানে মানে পেডাগজির জায়গাটাতে তারা আবার খুব ভালো না। আমরা ইউনিভার্সিটিতে দেখে আসছি না, অনেক ভালো অ্যাপারেন্টলি প্রফেশনালি ভালো বা রিসার্চার হিসেবে ভালো, কিন্তু ভালো টিচার না। তো এখন আমার কাছে মনে হয়েছে যে আমি কি দুইটাই একসাথে অ্যাটেম্প্ট করব, নাকি আমি কোনোটাতে একটা সাইডে একটু বেশি ফোকাস করব। তার মানে আমার কাছে মনে হয়েছে যে আমার যেই মানে ধাত, তাতে আমার জন্য এই জায়গাটাতে আমি বেশি ইম্প্যাক্ট রাখতে পারবো আমার টিচার হিসেবে, ক্লাসরুম টিচার হিসেবে। আমার ফ্যাকাল্টি হিসেবে মানে রিসার্চার হিসেবেও আমারটা থাকবে ডেফিনেটলি, কিন্তু আমি হয়তো এই জায়গাটা হারায় ফেললে আমার হবে না, রিসার্চার হয়ে থেকে এটা হারায় ফেললে হবে না। সো ওভারঅল তাহলে আমি শেষ করবো আমার জায়গাটাতে এইভাবে, not everyone is meant to become Elon Musk. Not everyone is meant to become Leonardo da Vinci. আপনার কেউ চাইলেই ভিঞ্চি হতে পারবে না। তাহলে আমাকে আসলে বোঝা উচিত যে আমি কিসের জন্য, মানে আমার স্ট্রেংথটা কোথায়, আমার উইকনেসটা কোথায়। যেমন আমাকে যদি বলেন, আপনি তো ক্রিকেটের মানুষ, আমিও ক্রিকেটের ধরেন আপনার ফ্যান তো ছিলাম এক সময়, তো এখনও যে ফলো করি না তা না। এখন আমি যদি পেস বোলার হইতে চাই, আমার যে হাইট, আমার যে ফিজিক, তাতে কি আমার জন্য পেস বোলার হওয়াটা কি সাজবে? হবে না। আমি যদি এখন ধরেন আপনার বাংলাদেশের ব্যাটসম্যানরা কেন, মানে বাংলাদেশ কেন দে আর নট মেন্ট টু বি ওয়ার্ল্ড লিডার্স, ওয়ার্ল্ড টপার্স কেন? কারণ আপনি দেখেন ক্রিকেটের যে ব্যাটের ওজন নির্ধারণ করা হয়েছে, ব্যাটের যে সাইজ নির্ধারণ করা হয়েছে, ক্রিকেট পিচের যে সাইজ করা হয়েছে, বা একটা ওই যে কতটুকু হইলে ওয়াইড হবে না হবে, এটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে? ওটা যখন ইংলিশরা ক্রিকেট খেলতো বা ওয়েস্ট ইন্ডিয়ানরা ক্রিকেট খেলতো, বড় বড় মানে মানুষজন যারা খেলতো, তাদের মাপ অনুসারে তাদের জন্য যেটা বলের যে ওয়েট নির্ধারণ করা হয়েছে না, এটা কিন্তু তাদের জন্য মোর সুইটেবল। আমরা ছোট ছোট মানুষ এক একজন দেখবেন, এই যে মুশফিকুর রহিম, তারপরে হইলো মমিনুল হক বা ইত্যাদি ইত্যাদি, আমরা দেখেন সাইজের সবাই কিন্তু ছোটোখাটো। সো উই আর নট মেন্ট টু বি কম্পিটিং উইথ মিচেল স্টার্ক অথবা বলেন আপনার প্যাট কামিন্সের সাথে আমার এই এরা চাইলেও কম্পেয়ার করতে পারবে না। তো তাহলে এখন আমি যদি ওদের সাথে সেম রুলে কম্পিট করতে চাই, হবে না, ওটা আমার জায়গা না। রাদার আমরা যদি মোর ফোকাস করতাম ইন্টেলেকচুয়াল জায়গাটাতে, ধরেন যেই জায়গাটাতে আমার ফিজিক কোনো বাধা হয়ে দাঁড়াবে না, সেই জায়গাটাতে বরং মানে কুড হ্যাভ বিন মোর সাকসেসফুল। মানে আমাদের ইয়েগুলো, ইনভেস্টমেন্টগুলো বলেন বা অ্যাটেম্পটগুলো মোর, যেমন আপনি চেস বলেন বা এরকম ম্যাথমেটিক্স বলেন বা অলিম্পিয়াড বলেন, এই সমস্ত জায়গাটাতে এখানে ফিজিক কোনো বাধা না এরকম। তাহলে বটম লাইন হলো যে সবাই সব কিছু হবে না। যে লিওনার্দো দা ভিঞ্চি হবে সে শুরু থেকেই বুঝবে যে সে, ধরেন আপনার তার লিওনার্দো দা ভিঞ্চির হওয়ার কথা আছে, আমরা সবাই সোসাইটি যদি তাকে সাপোর্ট দেয় যে না বাবা তুমি লিওনার্দো দা ভিঞ্চি হও, তোমার আসলে ওই হওয়ার দরকার নাই, মানে ভালো বাবা না হইলেও তোমার চলবে, তাই না? তো হুমায়ুন আহমেদের কথাটা আপনি চিন্তা করেন, মানে লেটস র্যাপ আপ উইথ দিস। হুমায়ুন আহমেদ ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে হি ওয়াজ এ মিজারেবল পারসন। বাবা হিসেবে হি ওয়াজ মিজারেবল, স্বামী হিসেবেও হি ওয়াজ মিজারেবল, মানে আমি আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি। কিন্তু আপনি যদি নুহাসের কথা দেখেন, নুহাস কিন্তু তার বাবাকে তেমন পায় নাই, বা নিনিত দেখেন এখনকার সময়ে, ও কিন্তু তার বাবাকে নিয়ে স্টিল ফ্যান্টাসাইজ করে, বাবাকে নিয়ে কিন্তু তার তেমন কোনো আক্ষেপ নাই। নুহাসেরও তেমন কোনো আক্ষেপ নাই আসলে বাবাকে নিয়ে, রাদার ফ্যান্টাসিটা বেশি আছে, রাইট? তো ওই যে বললাম যে সবাই তো, আমি চাইলেই হুমায়ুন আহমেদ হতে পারবো না। তো আমি যদি হুমায়ুন আহমেদ হতে পারতাম, আমার ছেলেকে আমি এখন যতটা সময় দিই, এর চাইতে 50 ভাগের 1 ভাগ দিলেই আমার ছেলে হয়তো খুব মানে হ্যাপি হতো যে না ঠিক আছে, আমার বাবার কাছ থেকে আমি অতটুকু পেয়েছি। আর আমার সন্তান যেহেতু জানে আমি হুমায়ুন আহমেদ না, তাকে আমার আসলে ওই হুমায়ুন আহমেদের মতো সময় দিতে চাইলে হবে না, আমাকে তার বাবার মতো করেই রোলটা প্লে করতে হবে। ওকে, তাহলে শুরুতে যেটা বলতেছিলেন ওই যে মানে সাকিব বা জেমসের প্রসঙ্গে যে আলাপটা আসতেছিল, তাহলে আমরা এই যে লিওনার্দো দা ভিঞ্চি বা হুমায়ুন আহমেদ, এদেরকে কি আমরা তাহলে সফল মানুষ বলবো না? এদের ক্ষেত্রে তাহলে আমাদের এটা কি হবে, মানে টাইটেলটা কি হবে? ভিঞ্চি তো আসলে অনেক আগের মানুষ। ভিঞ্চি সম্পর্কে আমি তার ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন বা হলো মানে অন্যান্য সাইডে কেমন ছিলেন, হুমায়ুন আহমেদ কি, হুমায়ুন আহমেদ এটা বলতে পারি। হুমায়ুন আহমেদ বা রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদের কথা আমরা বলতে পারি। হুমায়ুন আহমেদের নিয়ে আমার মিক্সড ফিলিং আছে। আপনার সাহিত্যিক হুমায়ুন আহমেদ আর ব্যক্তি হুমায়ুন আহমেদ দুইটাকে ভিন্নভাবে আমি আসলে দেখতে চাই। যে এটার আমার কাছে একটা প্যারামিটার হলো যে মানুষ তাকে মানে সে মানে ট্রান্সসেন্ডেন্টাল কোনো কিছু আপনাকে দিতে পেরেছে কিনা, যে মানে সময়ের যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মানে ইউনিভার্সাল কোনো ভ্যালু বা ইউনিভার্সাল কোনো অ্যাপিল সে তৈরি করতে পেরেছে কিনা।
তো তার সাহিত্যকর্ম যেটা আমি মনে করি যে স্টিল এটা হলো ধরেন আপনার সময়ের সেই পরীক্ষায় উত্তীর্ণ। আমরা স্টিল এখন হুমায়ুন আহমেদকে মিস করি। হ্যাঁ, মানে এবার দেখলাম যে 2006 সালে জন্ম, জি, মানে সে তো হুমায়ুন আহমেদ যখন মারা গেছে তখন মাত্র তার 6 বছর। 6 বছর। সেই ছেলে পেলেও হুমায়ুন আহমেদের বই এখনো পছন্দ হুমায়ুন করে। আহমেদের হ্যাঁ, ভক্ত। মানে এবার আমি বেশ কিছু ইন্টারভিউ করলাম এরকম। ট্রু। তার মানে সেই জায়গাটাতে অবশ্যই সে সফল, এই জায়গাটাতে কোনো কোয়েশ্চেন করার সুযোগ নাই। কিন্তু ব্যক্তি হুমায়ুন আহমেদের কি মানে যেই প্যাটার্ন, এই প্যাটার্নটাকে কি আমরা আমাদের লাইফে ফলো করতে চাই কিনা, বা আপনি আপনার লাইফে ফলো করতে চান কিনা? যদি না চান, আমি যদি না চাই, তাহলে বলতে হবে ওইটা হুমায়ুন আহমেদের একটা ডার্ক সাইড। মানে হ্যাঁ, আমরা হয়তো দেওয়ার চেষ্টা করব, তাকে বেনিফিট অফ ডাউট দিব দিন শেষে, যে না ঠিক আছে, একজন মানুষ এই সাইডে সফল হতে হলে কবি সাহিত্যিকদের এরকম একটু ভাবুক মানুষদের এরকম একটু আপনার ছন্ন ছাড়া এটা হবেই। কারণ আদারওয়াইজ মানে সাহিত্য মানেই হলো মানে হি ইজ সর্ট অফ এ ক্রিয়েটর, মানে তাকে উইদাউট ফ্রম নো ওয়্যার হি হ্যাজ টু ক্রিয়েট থিংস, রাইট? তো তার যে ভাবের জগৎ, ওই ভাবের জগতের সাথে আমার যে জাগতিক ব্যাপার স্যাপার, সেটা তো অনেক সময় কনফ্লিক্ট করবে। অতএব তাকে আমার ভাবের জগতের প্রেক্ষিতে যদি আমি বিচার করি, তাহলে ডেফিনেটলি উনি সফল মানুষ। কিন্তু আমার জাগতিক দৃষ্টিকোণ থেকে একজন স্বামী হিসেবে যদি আমি তাকে দেখি, একজন বাবা হিসেবে, আপনি দেখবেন তার মেয়েরা কিন্তু বাবাকে নিয়ে অনেক কমপ্লেন আছে, রাইট? বরং তার চেয়ে বলবো যে নিরিতের কিন্তু আমি কাছে কোনো কমপ্লেন শুনি নাই তার বাবা সম্পর্কে। নুহাসের কিছুটা আক্ষেপ আছে, কিন্তু বড় কোনো কমপ্লেন নেই। কিন্তু মেয়েদের কিন্তু কমপ্লেন আছে, কারণ মেয়েরা তার বাবার ওই ফেজটা দেখেছে, মানে ব্যক্তি হুমায়ুন আহমেদের ওই জায়গাটাকে দেখেছে। তো সেই জায়গাটাতে আমি বলবো হি ইজ মানে বোথ সফল এবং বিফল, কারণ তার কিছু জিনিস আমি ফলো করি, কিছু জিনিস আমি মনে করি ফলো করার মতো না। ওকে, আপনি এই হলিস্টিক অ্যাপ্রোচ যে শব্দটা বেশ কয়েকবার বললেন, মানে প্রথম থেকে পর্যন্ত বেশ কয়েকবারই বলছেন। তো আমি এই অ্যাপ্রোচটাকেই ক্রিটিক করতে চাই। মানে হচ্ছে যে আপনার একজন মানুষকে মানে হলিস্টিক অ্যাপ্রোচে আসলে দেখাটা আদৌ জরুরি কিনা। কারণ হলো যে আমরা তো যদি দেখি যে আমরা তো প্রত্যেকেই আসলে এক একজনের কাছে আসলে এক একটা রোল হিসেবে করি। যেমন আপনি আপনার স্টুডেন্টের কাছে আপনার যে রোল, আপনার ফ্রেন্ডের কাছে এক রোল, বা হচ্ছে যে আপনার গ্রামের প্রতিবেশীর কাছে এক রোল, ফেসবুকে যারা আপনার লেখা পড়ে তারা তাদের কাছে আপনার একটা ক্যারেক্টার আছে। তো এইভাবে যদি এখন আবার হলিস্টিকভাবে দেখা শুরু করি, তাহলে তো আসলে এই কী বলে যে অন্ধের হাতি দেখা স্টাইলের মতো ব্যাপার হয়ে যায়। মানে এইটা সেটা জোড়া টোড়া দিয়ে কিছু একটা বানানো হবে। সো আপনার কি মনে হয় না যে এই হলিস্টিক অ্যাপ্রোচ আইডিয়াটাই আসলে প্রবলেমেটিক মানুষের জন্য? না, আমি ভুল হতে পারি, আমার ভুল, আমি জানি না। বললাম না যে আমি কিন্তু এখনো স্ট্রাগলের মধ্যে আছি না। এখনো পর্যন্ত আমি ফাইনাল কোনো মানে আমি খুঁজে পাই না, ফর্মুলাটা আমাদের ফাইনাল না, ইটস এভার ইভলভিং ফর্মুলা। বাট ওই হলিস্টিক জায়গাটা আমি কিছুটা ডিফেন্ড করার চেষ্টা করব, খুব স্ট্রংলি না, মানে অন্তত আপনার খুব মাইল্ডলি হলেও ডিফেন্ড করার চেষ্টা করবো। এই কারণে যে আপনি যখনই সফল, মানে হলো আপনি একটা উচ্চতায় পৌঁছেছেন না, যখন আপনি উপরে উঠতে থাকবেন, তখন কিন্তু আপনি একটা মানে ভ্যান্টেজ পয়েন্টে চলে যাবেন, অনেক মানুষ আপনাকে দেখবে। এবং আমরা কিন্তু সফলদেরকে রোল মডেল, মানে সফল ইন এ সেন্স যে সবাই তাদেরকে, আমরা যেরকম হুমায়ুনের কথা একটু আগে বলছিলাম যে আমরা কি ফলো করতে চাই কিনা, তাকে রোল মডেল হিসেবে মানি কিনা, মানি। আমরা রোল মডেল হিসেবে মানি বলেই তারা সফল। যাকে আমরা রোল মডেল হিসেবে মানি না, সে সফল না, মানে টু বি মানে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে আমি বলি। তো আপনি যখন একজন সফল মানুষ হবেন, তখন কিন্তু মানুষজন আপনার একটা সাইড শুধু দেখছে না। আমাদের সবচেয়ে বেশি কাদের ব্যক্তি জীবন নিয়ে আগ্রহ? সেলিব্রিটিদের ব্যক্তি জীবন নিয়ে আমার সবচেয়ে বেশি আগ্রহ। কারণ সেলিব্রিটি তো সে ব্যক্তি জীবন দিয়ে সেলিব্রিটি হয় নাই, তার প্রফেশনের জায়গাটা থেকে বা ওরকম কোনো একটা জায়গা থেকে, পারফরমেন্সের জায়গাটা থেকে সে সেলিব্রিটি হয়েছে। কিন্তু তাহলে আমরা তার ব্যক্তি জীবন নিয়ে আগ্রহী কেন? বা ব্যক্তি জীবনটা মানুষকে ইনফ্লুয়েন্স করে না? অবশ্যই করে। বরং এই মানুষগুলার ধরেন আপনার হলিস্টিক যে ইমপ্রেশনটাই আমার সোসাইটির স্ট্যান্ডার্ডটা সেট করে, নর্মস সেট করে। যেমন আপনি ধরেন একজন ফিল্ম স্টার ফর এক্সাম্পল, তো একজন ফিল্ম স্টার সে যদি ব্যক্তি জীবনে উচ্ছৃঙ্খল হয়, রাইট? এটা তো আর ধরেন ওরকম সেন্সর্ড কোনো অনুষ্ঠান। পরিমণির কথা যদি আপনি হিসেব করেন, পরিমণির ধরেন আপনার তার একজন আর্টিস্ট হিসেবে আমি পরিমণির সে খুব বড় আর্টিস্ট না, কিন্তু আপনার তার আমারই কোনো ফিল্ম তো সে করেও করে নাই, কিন্তু অন্তত সে ধরেন আমি অনেক মানে খুব ইউনিভার্সিটি প্রফেসরদের কাছে, অনেকের কাছে, মেয়েদের কাছে বিশেষ করে পরিমণির সৌন্দর্য নিয়ে আমি খুব প্রশংসা শুনেছি, যে মানে শি ইজ ভেরি প্রিটি, এরকম একটা ব্যাপার, যে আপনার সামনে থেকে দেখলে হয়তো বা আরও এরকম মনে হতে পারে, আই ডোন্ট নো, বাট আমি তাদের কাছে শুনেছি এরকম।
তো সেই পরিমণির ব্যক্তিজীবন নিয়ে তাহলে এত আমাদের আগ্রহ কেন? এরকম একজন ধরেন লোয়ার মিডিওকার একজন আর্টিস্ট, রাইট, প্রফেশনালি স্পিকিং, এই মানুষটা আমার সোসাইটিতে এত তাকে নিয়ে চর্চা কেন? চর্চা বিকজ সে এমন একটা জায়গায় আছে, পৌঁছেছে, যেটা দিয়ে মানে ভ্যান্টেজ পয়েন্টে আছে, সবাই তাকে দেখতে পাচ্ছে, এবং উই ওয়ান্ট টু, এবং তাদের এই জিনিসগুলাই সোসাইটিতে অনেকেই এই ধরনের সাবলিমিনালি, সাবকনশিয়াসলি মানুষজন ফলো করে। সাকিব আল হাসানের ব্যক্তি জীবন নিয়ে আমরা এত আগ্রহী কেন? ও শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করলো কি করলো না, ও তার মুচলেখায় কী বলেছে, বা শেয়ার বাজারের ইয়েতে সে কী মেনশন করে, তার বাবার নাম কী বলেছে, এটা নিয়ে আমরা এত আগ্রহী কেন? কারণ আমরা চাই তারা রোল মডেল হবে। সাবকনশিয়াসলি আমরা তাদেরকে রোল মডেল হিসেবে দেখতে চাই, বিকজ উই ওয়ান্ট টু বি লাইক দেম, রাইট? তো যখন রোল মডেল, তখন কিন্তু আমরা আবার তার প্রফেশনাল নন প্রফেশনাল জায়গাটাকে অতটা আলাদা করে দেখার সুযোগ পাই না। তো যদি এটাকে আপনি ট্রেন্ড হয়ে যায় না, ডেফিনিশনটা এরকম হয়ে যায় যে যারাই সফল তারা আবার অন্য সাইডে ডার্ক কিছু সাইড থাকবে, বা এটা নিয়ে আমাদের অত টেনশনে কিছু নেই, তাহলে হবে কি, এইটাই আমার নর্ম হয়ে যাবে। কারণ আমি দিন শেষে হয়তো সাকিব আল হাসানের মতো বল করতে পারবো না, ব্যাট করতে পারবো না, বাট সাকিব আল হাসানের যে ধরেন আপনার অ্যাম্বিশান, মানে মানে আপনার ম্যাটেরিয়ালিস্টিক অ্যাম্বিশান, সেই অ্যাম্বিশানটাকে আমি আবার ইয়ে করে বসে থাকবো। পরিমণির যে ব্যক্তিগত জীবনে যেই ধরেন আপনার শৃঙ্খলা বা শৃঙ্খলার অভাব, সেটাকে আমার ফ্যামিলি লাইফে চলে আসবে। ইলন মাস্কের কথা যদি আপনি বলছিলেন আপনি ইলন মাস্কের আপনি ফ্যামিলি লাইফের কথা হিসেব করেন, যে তার কয়টা গার্লফ্রেন্ড, কয়টা তার বাচ্চা, এবং এগুলার কী বিষয় আশয় দেখেন, এগুলা কিন্তু তার খুব একটা ডার্ক সাইড মানে আমি বলছি যে আমাদের কনভেনশনাল সেন্সে কিন্তু এটা খুব অ্যাকসেপ্টেবল, মানে সোশ্যাল নর্মের মধ্যে পড়ে না। তো আমি যখন ইলন মাস্ককে করছে রোল মডেল হিসেবে চিন্তা করছে, আবার আমার ছেলে যদি ইলন মাস্ককে রোল মডেল হিসেবে চিন্তা করে, এবং সে যখন জানবে যে ইলন মাস্কের ফ্যামিলি লাইফে তার এই হলো তার রোল, তাহলে তো ওইটাকে সে অটোমেটিক্যালি মানে ধরে নেবে, নর্মাল ধরে নেবে, যে না ঠিক আছে, আমাকে সাকসেসফুল হইতে হলে এটা ইট ডাজন্ট ম্যাটার মাচ। ডু আই ওয়ান্ট দ্যাট? নো, আই ডোন্ট। তার মানে হলো যে এখানে ওই হলিস্টিক জায়গাটাতে আমি স্টিল কিছুটা ডিফেন্ড করার চেষ্টা করব, যে আপনাকে ভালো হতে হবে, মানে আপনি সফল মানুষ মানেই আপনি একজন, বাই ডেফিনিশন আপনি একজন মানে রোল মডেল, রাইট? আপনি চান আর না চান, নিজেকে মনে করেন আর না করেন, তাহলে আপনাকে ওই জায়গাগুলো মাথায় রাখতে হবে, যেন আপনি কোনো সাইডে যেন মিজারেবলি আপনি ফেল না করেন, যেটা মানুষকে রং মেসেজ দেয় বা এরকম। ভাই আপনি এতক্ষণ ধরে যেভাবে বলতেছেন, আমার মনে হইতেছিল যে জিনিস আসলে এক্সিস্ট করে না সেইটাকে আসলে মডেলিং করা সম্ভব কিনা। লাইক আপনি ধরেন জগতে এমন কোনো মানুষকে কি আপনি চিনেন যে আসলে আপনার দেয়া এরকম সবগুলো ইয়েতে অ্যাবসলিউটলি, হ্যাঁ মানে সাকসেসফুল, হ্যাঁ পাস মার্ক পাইছে। সো যদি পাস মার্ক নাই পায়, তাহলে আসলে সেই মডেল আসলে কীভাবে ডিজাইন করা যায়? আমার তো মনে হয় তাহলে আপনার থিওরি মানলে তো আসলে না, আমি কিন্তু আসলে কোনো থিওরি দিচ্ছি না, মানে আমি ওই থিওরিটা সার্চ করছি। হ্যাঁ, মানে আপনার ফর্মুলাটা অ্যাকচুয়ালি সার্চ করছি আমি। হ্যাঁ, সো তাহলে তো আমার এখন এটা বলতে হবে যে আপনি যে যে স্কুল অফ থটের ফর্মুলাটা চিন্তা করতেছেন, সেটা তো আমার মনে হয় রিথিঙ্ক করার স্কোপ আছে। কারণ যেটাতে কোনো মানুষই এক্সিস্ট করে না, সেইটা মডেলিং করাটাও তো আসলে হয় না আসলে। আমি ওই যে শুরুতেই যে কথাটা বলেছিলাম না, যে বিষয়টা বাইনারি না, মানে আপনি যে কোয়েশ্চেনটা করলেন এটা হলো স্টিল বাইনারির একটা কোয়েশ্চেন, যে আমার আইদার সাকসেসফুল হব অথবা আমি আনসাকসেসফুল হব। না আমি সেটা বলি নাই। আমি বলতে চাচ্ছি যে আপনি সাকসেসফুলের একটা মডেল কিন্তু আপনি বলছেন, জি, সেই মডেলে কোনো মানুষই ফিট করে না, তাহলে সেই মডেলটা আসলে কীভাবে ডিজাইন হলো? তো এই জন্য বলতেছি যে সেটাই আপনার তো তাহলে এই মডেলটা রিথিঙ্ক করার বোধহয় সুযোগ আছে। সো এটা তো কোনো বাইনারির কথা বলে নাই। মানে আমি বলতেছি না যে সফল না মানেই অসফল, তা তো না। আমি আপনার মডেলটাকেই চ্যালেঞ্জ করতেছি। আসলে এটা আমার নিজের মডেল না, এটা আমি আপনার স্কুল অফ থট যেটা। হ্যাঁ, স্কুল অফ থট মানে কি, আমি বলবো যে এখন পর্যন্ত আমার যে সোল সার্চিং, এই সার্চিংয়ের জায়গাটাতে এতটুকু রিকনসাইল করে আমি আসলে করতে পেরেছি এই পর্যন্ত, অতটুকু রিকনসাইল করতে পেরেছি। বাট হয়তো নেক্সট মানে 5 ইয়ার্স বলেন বা নেক্সট ফিউ ইয়ার্সের মধ্যে হয়তো বা আমার এইটাও আবার রিথিঙ্ক করতে হবে। আমি যেটা বললাম যে মানে ইটস অলওয়েজ ইভলভিং। কিন্তু আমি টোটালি এগ্রি করি আপনার সাথে যে এই মডেলটা ডিফাইন না, অন্তত আমি এরকম কোনো ডিফাইন মডেলের কথা জানি না যে মডেল দিয়ে আমরা অ্যাবসলিউটলি কাউকে আপনার জাজ করতে পারবো, বা আদৌ আমরা জাজ করতে মানে পারবো কিনা, বা আদৌ এই জাজ করাটা জরুরি কিনা, রাইট? কারণ আমার কাছে একটা মডেল, আপনি যেহেতু মডেলের কথা বলছেন, আমার কাছে একটা মেটাফর, মানে আমি এটা সম্পর্কে চিন্তা করেছি
যে কোনো একটা কোট ছিল যে ফর এভরিথিং দ্যাট ইউ আর গেটিং ইন ইউর লাইফ ইউ আর লুজিং আউট অন সামথিং, আর এভরিথিং দ্যাট ইউ আর লুজিং রাইট ইউ আর গেটিং সামথিং এলস। তো এটা হলো অনেকটা ওই যে সিসো খেলার মতো, যে আপনি যখন মানে রাইডে পার্কে গিয়ে দেখবেন যে একজন এক পাশ থেকে যখন লাফ দিয়ে উপরে উঠে আরেকজন কিন্তু নিচে নেমে যেতে হয়, সে যখন আবার লাফ দিয়ে উপরে উঠবে আপনার এই পাশটা কিন্তু তখন নিচে নেমে যেতে হয়। এটা কখনোই আপনার হবে না যে দুইটা পাশ একসঙ্গে আপনি উপরে উঠে যাবে। তো যখনই কোনো একটা সাইডে আপনি ইনভেস্ট করবেন অথবা আপনি পার্সু করবেন বা বেশি বেশি আপনি ফোকাস করবেন, আপনার অন্য সাইডগুলোতে দুর্বল হয়ে যেতে বাধ্য। তো এইটা হলো রিয়ালিটি। মানে এখন ওই যে এই রিয়ালিটির বেসিসে আমরা হলো সাকসেস বা এরকম ডিফাইন করবো কিনা, কারণ আমার তো মন চায় আমি সব কিছুতে সাকসেসফুল হই। আমি যখন প্রফেশনালি সাকসেসফুল, আমি যতটা ফ্যামিলি লাইফে আনসাকসেসফুল বা আমি যাদেরকে দেখি তাদের ক্ষেত্রে আমার খুব কষ্ট হয় যে এই মানুষটা প্রফেশনালি খুব সাকসেসফুল কিন্তু পার্সোনাল লাইফে বা অন্য কোনো অ্যাসপেক্টে খুব মিজারেবলি ফেল করেছে। তো তাকে যেহেতু আমি মানতে পারছি না, এবং শুধু আমি না, আমি হুমায়ুন আহমেদের কথাটা বললাম, সাকিব আল হাসানের কথা বললাম, আমরা কিন্তু চাই তাদেরকে যে তারা সবাই হোক, মানে ধরেন আপনার সবগুলো সাইডেই মোটামুটি ভালো থাক, দিস ইজ আওয়ার আইডিয়াল এক্সপেকটেশন। তার মানে হলো যে আমি সফল বা বিফল এইটা হলো আইডিয়াল, মানে এই ডেফিনিশানটা হয়তো একটা আইডিয়াল ডেফিনিশান, কিন্তু আমাদের পার্সুটটা আবার রিয়েল। একটা আইডিয়াল জিনিস আমি পার্সু করছি, কিন্তু আমার যে পার্সুটটা, আমার যে চেষ্টাটা, স্ট্রাগলটা, এটা আবার রিয়েল। তো ওই মানে ওই যে বলছিলাম না পিএইচডির জায়গাটাতে, যে আমি যে জিনিসটা ড্রিম করে বসে আছি, যে আমি যখন এটা পেয়ে যাচ্ছি তখন সেটা আমার কাছে মানে অতটা ভ্যালুয়েবল মনে হচ্ছে না, কিন্তু তার আগ পর্যন্ত এইটাই আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তো ইউ আর 100% রাইট যে আমরা কাউকে মানে চূড়ান্তভাবে সব দিক থেকে সফল হয়তো বা আমরা এরকম মানে পাবো না, এটা হলো ইমপ্র্যাকটিক্যাল। বাট আমরা যে চাই না সেটাও না, আমরা চাই যে সবাই সব দিক থেকে সাকসেসফুল হোক। আর আমার স্ট্রাগলের জায়গাটা হলো এখনও পর্যন্ত আমার সেই থার্স্টটা আপনার পুরোপুরি হয়ে যায় নাই, মানে মিটে যায় নাই। আই ফিল থার্স্টি স্টিল, যে অ্যাবাউট সাকসেস বলেন সো কল্ড। মানে আমি যদি আপনার এই যে পারসুয়েশন যেটা, এটাকে যদি আমি সাকসেস না বলে সালভেশন বলি, মানে আপনি কি তাহলে সালভেশন আর সাকসেসকে মিলিয়ে ফেলতেছেন? আপনি একটু বলেন সালভেশন বলতে আপনি এই যে যেমন কোনটাকে ধরেন define গৌতম করছেন? বুদ্ধ বলে না যে নির্বাণ লাভ, জি জি ওইরকম কিছু একটা ব্যাপার। তো হতে পারে মানে আই ওয়ান্ট টু ফিল হ্যাপি, আই ওয়ান্ট টু ফিল অ্যাকমপ্লিশড, এবং এটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে বলছি কিন্তু আমি। হ্যাঁ, সেজন্যই বললাম নির্বাণ লাভ যেটা। হ্যাঁ, অনেকটা বলতে পারেন যে আমি নির্বাণ লাভ করতে চাই না, টু বি ভেরি ভেরি ফ্র্যাঙ্ক, আমি আসলে সেরকম একটা কিছু চাই। এবং আমি জানি না, অন্যদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় অনেকেই ওই মানে মেন্টাল পিসটা ধরেন আপনার মানুষ চায়। যেমন অনেক বয়স্ক মানুষ যখন একদম শেষ বয়সে পৌঁছে গিয়েছে বা ওরকম, তখন সে কিন্তু তার পিছনে পুরো লাইফটা রিফ্লেক্ট করে যে হাউ হি স্পেন্ট হিজ এন্টায়ার লাইফ। তো লাইফে যদি তার বড় রকমের, অনেকেই আছে দেখি যে বড় রকমের কোনো আক্ষেপ নাই, এই মানুষগুলোকে দেখে আমার হিংসা হয়। আই ওয়ান্ট টু বি মানে লাইক দোজ পিপল, যারা মানে শেষ সময়ে এসে পিছনে ফিরে তাকাবে এবং এটা নিয়ে কোনো আক্ষেপ করবে না, এই জীবনটা নিয়ে তার আক্ষেপ করবে না। কিন্তু আমি যদি ওই রকম একটা বয়সে গিয়ে পিছনে ফিরে আমাকে আক্ষেপ করতে হয়, আক্ষেপটা যদি আমার থেকে যায়, তাহলে কিন্তু আমার জন্য আমি মনে করি যে এটা কষ্ট হবে। এবং শুধু আমার না, অনেকের ক্ষেত্রে হয়তো বা এটা খুব একটা মানে বড় স্ট্রাগলের জায়গাটা হবে। ওকে, এবার এর জায়গায় আসি যে সাকসেস তো আসলে একটা ম্যাটেরিয়ালিস্টিক ধারণা। জি। তো যে জিনিসটা ম্যাটেরিয়ালিস্টিক ধারণা হয়, তো সেইখানে আসলে আপনি যদি স্পিরিচুয়ালিটি আরোপ করতে চান, তো সেইটা কি আসলে আপনার নিজের সমস্যা, মানে নিজের যে বোঝাপড়া সেটা সমস্যা, নাকি আপনি মনে করেন যে আপনার যে এটা অ্যাপ্রোচটা ঠিক আছে? ম্যাটেরিয়ালিস্টিকের সাথে তো স্পিরিচুয়াল আসলে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাই না? মিউচুয়ালি এক্সক্লুসিভ, কিন্তু এক্সক্লুসিভ না। মানে আইডিয়ালি এক্সক্লুসিভ হওয়ার কথা, বাট প্র্যাকটিক্যালি এক্সক্লুসিভ না। কেন এক্সক্লুসিভ না সেটার প্রমাণটা হইল যে আপনি ওই যে জাপানের কথাটা বললাম, যে ওয়েস্টার্ন যে উইদাউট স্পিরিচুয়ালিটি আপনার এই যে ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসটা যে রাদার আপনার জন্য খুবই
একটা ব্যাপার হবে, বার্ডেন হয়ে যেতে পারে, টু সাম এক্সটেন্ট বার্ডেনসাম হয়ে যেতে পারে। তার প্রমাণ হইলো আপনার জাপানের বা হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সেই ধরেন আপনার সুইসাইড রেট বলেন, অথবা ধরেন আপনার মানে প্রফেশনাল লাইফে বলেন বা ফ্যামিলি লাইফে বলেন, আপনার যে হ্যাপিনেস বা তার যে, আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, আপনি তো অবশ্যই সেই এন্ট্রপির মানে বিষয়টা আপনি বুঝবেন যে মানে সেই জিনিসটাই স্টেবল হবে যেই জিনিসটা আমার এন্ট্রপিটাকে কমায় নিয়ে আসবে, আমার ভিতরে র্যান্ডমনেসটাকে কমায় নিয়ে আসবে, আমার ভিতরে স্ট্রাগলটাকে মিনিমাইজ করবে, ইজন্ট ইট? তো আমি করছি কিন্তু প্রফেশনাল অ্যাচিভমেন্ট, আমি হয়তো ম্যাটেরিয়ালিস্টিক্যালি ধরেন আপনার ফ্যামিলি লাইফের কথা বলছি বা পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ, সবই কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার স্যাপার, কিন্তু আমার ভিতরের এন্ট্রপিটা তো আমার এই ম্যাটেরিয়ালিস্টিক না, আমার এন্ট্রপিটা আবার এটা স্পিরিচুয়াল ব্যাপার, রাইট? যে আপনি নির্বাণার কথা বললেন, এটাও কিন্তু একটা স্পিরিচুয়াল ব্যাপার। তো এইরকম মানুষ আমরা আমাদের চারপাশে অহরহ দেখি যে অ্যাপারেন্টলি খুবই সাকসেসফুল, বাট তাদের ভিতরটা খুবই আসলে আপনার অস্থির, অথবা সেই মানে পিসের স্টেটটাতে নাই। তো আমার কি আসলে এই সাকসেস আমি চাই যে এই সাকসেস আমার ভিতরের পিসটাকে কমাবে বা হলো আমার র্যান্ডমনেসটাকে বাড়াবে, নাকি আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমার ইনার পিসটা আপনার বাড়বে? তো ইনার পিসের কথা যখনই আসছে তখনই কিন্তু আবার সেটা স্পিরিচুয়াল মানে রিয়েলমের মধ্যে পড়ে যাচ্ছে, ইজন্ট ইট? তো তার মানে আমার পয়েন্টটা হলো যে আমি স্পিরিচুয়ালিটি এবং আপনার ম্যাটেরিয়ালিস্টিক যেই সাকসেস বলেন বা হোয়াট এভার ফেলিয়ার বলেন, এটাকে আমি আলাদা করতে পারছি না। মানে ইট কুড হ্যাভ বিন বেটার যদি আমি আলাদা করতে পারতাম, কিন্তু আমার অ্যাসেসমেন্ট অনুসারে আমরা আসলে কেউ আলাদা করতে পারি না। এখন আপনি যে র্যান্ডম স্যাম্পলিং করেন মানে বিভিন্ন ধরনের মানুষকে, তার কাছে যদি আপনি মনে করেন যে তার কাছে সফলতা মানে কি, সে কিন্তু সফলতা বলতে সে সোশ্যাল একটা হায়ারার্কি তার মাথায় সেট করা আছে, সে সেই সোশ্যাল হায়ারার্কিতে সেই অর্থ, খ্যাতি, ক্ষমতা, জনপ্রিয়তা এগুলো দিয়ে আসলে শেষ পর্যন্ত সে তার সফলতা মাপে। তো র্যান্ডম স্যাম্পলিংয়ে যদি এইটাই সফলতার হয়, মাপকাঠি হয়, সো আপনি তাহলে এইটার বিপক্ষে কেন? কারণ এটা মানে খুবই ফ্লিটিং এবং টেম্পোরারি, এবং এটা আসলে না ভ্যালিড। মানে আপনার যেমন আপনার ক্ষুধা লেগেছে, হ্যাঁ, ধরেন আপনি এখন রাতের খাবার খাবেন, প্রচণ্ড ক্ষুধা আপনার লেগেছে, এই মুহূর্তে আপনার কাছে সবচাইতে বড় প্রায়োরিটি হচ্ছে আপনার মানে টামিটাকে রিফিল করা। ক্ষুধা নিবারণটা হলো আপনার কাছে সবচাইতে বড় প্রায়োরিটি, কিন্তু এটাকে আসলে বড় প্রায়োরিটি মানে আপনি কি সেটাকে আপনার মানে সাকসেস অথবা লাইফের ভিশন বা এরকম কিনা না, এটা একটা মিনস, এটা একটা প্রসিডিয়ার হতে পারে, বাট এটা কিন্তু আপনার ভিশন না, আপনার গোল কিন্তু সেটা না, লাইফের অবজেক্টিভ আপনার টামি ফিল করা না, এটা ইটস এ নেসেসিটি। তো আমি ম্যাটেরিয়ালিস্টিক যে ইয়েগুলার কথা আপনি বলছেন, এর প্রত্যেকটাই আমার কাছে মনে হয় নেসেসিটি এবং খুবই সাময়িক সময়ের আপনার যেমন আমি ওই যে সাইকেলের কথাটা বললাম, যতক্ষণ পর্যন্ত আমার সাইকেল ছিল না ততক্ষণ পর্যন্ত সাইকেল আমার কাছে মনে হচ্ছে লাইফে দুই ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষের সাইকেল আছে আর এক ধরনের সাইকেল নাই, রাইট? আমরা দেখি ছেলে মেয়ের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে, যেমন ধরেন অনেকেই আপনার বন্ধু খোঁজে, রাইট? একটা বয়স আসে তখন তার বন্ধুত্ব তার কাছে লাইফের সবচেয়ে বড় প্রায়োরিটি, যে লাইফের দুই ধরনের মানুষ তার কাছে, এক ধরনের মানুষের বন্ধু আছে, এক ধরনের মানুষের বন্ধু নাই, আপনার বিয়ে শাদীর ব্যাপার আছে, আপনার প্রফেশনাল সাকসেসের ব্যাপার আছে। তো কিন্তু যখনই আপনার এটা হয়ে যাবে, মিটে যাবে জিনিসটা, রাইট এট দ্যাট মোমেন্ট আপনি রিয়েলাইজ করবেন দিস ওয়াজ নট ইয়োর অবজেক্টিভ, দিস ওয়াজ জাস্ট এ মানে মোমেন্টারি ল্যাকিংস, যে আপনার ওটা ছিল না বিধায় আপনার কাছে একটা সাময়িক শূন্যতা তৈরি হয়েছে, ওই শূন্যতার আপনি পূরণ করেছেন, বাট এই শূন্যতাটা আপনাকে এটা দিতে পারছে না। ধরেন আপনার ওই যে ধরেন আপনার এটাকে আমি স্পিরিচুয়ালিটি টার্মটা ইউজ করতে চাচ্ছি না, যে আপনি যে একটা অবজেক্টিভ ফুলফিল করেছেন, যে লাইফের যে পারপাস, সেই পারপাস আপনার একটা ফুলফিল হয়েছে বা ওই রাস্তায় আপনি এগিয়েছেন আপনার মানে সাকসেসের দিকে। সাকসেস বলতে আমি বলতে চাচ্ছি ইম্প্যাক্টের, যে আব্দুল্লাহ আবুদ সাইদ স্যারের কথা যেটা বলছিলেন আপনি, যে আপনি একটা বাড়ির জায়গায় আপনি 10টা বাড়ি করেন, এটা কিন্তু এক বিন্দু এটার কোনো ইম্প্যাক্ট নাই, রাইট? আপনি অনেক বড় জব করেন, অনেক বেশি আর্ন করেন বা অনেক কিছু করেন, এটার কোনো ইম্প্যাক্ট নাই, কিন্তু আপনার কারণে কোনো একটা মানুষের, একজন রিক্সাওয়ালার ধরেন একবেলা তার আপনি খাবার জোগাড় করতে পেরেছেন, অথবা তাকে একটা ধরেন আপনার জামা নাই, একটা মানুষের একটা জামা কিনে দিতে পেরেছেন, আপনি একটা বাড়ি কিনে আপনার ভিতরে যেই ফুলফিলমেন্ট হয়তো বা না আসতে পারে, এই একটা সিম্পল একটা মানুষ, গরিব মানুষকে জামা কিনে দেওয়াতে তার চেয়ে বেশি ফুলফিলমেন্ট হয়তো আপনি ফিল করতে পারেন, যদি আপনার এমপ্যাথি ওরকম হয়ে থাকে বা এটাকে যদি আপনি রিয়েলি প্রায়োরিটি দিয়ে থাকেন। তো আমার বটম লাইন আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে হলো যে
আমরা যেগুলাকে মানে ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসের ইন্ডিকেটর বলছি, দিজ আর অ্যাকচুয়ালি নেসেসিটিস, দিজ আর নট ট্রু প্যারামিটার্স অফ সাকসেস। কিন্তু আপনি এই কথাগুলো তখনই বলতেছেন যখন আপনি এইগুলোর বেশিরভাগই অ্যাচিভ করে ফেলেছেন। জি। কিন্তু সোসাইটির বেশিরভাগ মানুষ যেহেতু এটা অ্যাচিভ করতে পারে না এবং তারা যেহেতু এটা ফ্যান্টাসাইজ করে, সো তাহলে তাদের এই ফ্যান্টাসাইজকে মানে আপনি তো ফিল করতে পারেন বলে মনে হচ্ছে না, কারণ আপনি তো অলরেডি পেয়ে গেছেন, তারা পায় নাই, তারা পাওয়ার পরে না হয় তখন হয়তো জিনিসটা করতে পারতো যে হলো না। সো তাহলে মানে এই আমরা যদি করি মানে পৃথিবীকে যদি একটা ন্যাচারাল ডিস্ট্রিবিউশন ধরি, সো ন্যাচারাল ডিস্ট্রিবিউশনের এক বৃহদাংশই যদি সফলতা বলতে ওই রকম একটা ফ্যান্টাসি চিত্র মনে করে, সো সেইটার বিপক্ষে গিয়ে আপনি যখন বয়ান দিচ্ছেন সেইটা থেকেই বা আসলে আপনার কি অ্যাচিভ করার আছে? না, আমার কিছুই অ্যাচিভ করার নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হইলো, আপনার এটাকে আমি একটু কাউন্টার দিই এইভাবে। ধরেন আপনি ব্যক্তি হিমালয় ভাই, এখন আমি যদি হিমালয় ভাই সফল না বিফল, অথবা হিমালয় ভাই মানুষটা কেমন, এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন ভার্সেস আপনি আরও 10জন মানুষকে করেন, আমাকে করেন এখানে আমার লেটস অ্যাজিউম যে আমি আপনার সাথে 10 বছর ধরে মিশেছি বা 5 বছর ধরে মিশেছি, আপনাকে আমি একদম ভেতর থেকে জানি, রাইট? ভার্সেস আরও 10জন মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে খুব লুজলি জানে আপনার সম্পর্কে, রাইট? তো তখন আপনার কি মনে হয় যে কার অ্যাসেসমেন্টটা আপনার ভ্যালিড হওয়া উচিত? যে আমার সম্পর্কে জানে। আমি কিন্তু ব্যক্তি একজন, আর যে জানে না সে কিন্তু 10জন। আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি বা হলো আপনি ফ্রিকোয়েন্টিস্ট মানে আইডিওলজিতে বিশ্বাস করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে আমার একজনের ভোট ভার্সেস 10জনের ভোট, ওরা কিন্তু জিতে যাবে। ওরা যদি আপনাকে ধরেন সফল মনে না করে বা আপনাকে ভালো মানুষ মনে না করে, তারা কিন্তু জিতে যাবে। এবং এইটাই হলো সোসাইটির মেইন স্ট্রিম আপনার পারসেপশনটা থাকবে। বাট নাও দ্যাট আই নো যে আই হ্যাভ এনাফ রিজন টু অ্যাকচুয়ালি ডিসরিগার্ড হোয়াট এভার দ্য নাম্বার ইজ, যে কতজন বলছে কি বলছে ডাজেন্ট ম্যাটার, কারণ আমার কাছে সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আছে। মানে আপনি কেমন বা এরকম, এটা সম্পর্কে আমি যতটুকু জানি বা বলতে পারবো, যে না জানে তারটা আমি আসলে খুব একটা ভ্যালিড হিসেবে ধরবো না। তো সো কল্ড আপনি যে প্যারামিটারগুলোর কথা বলছেন, সেই প্যারামিটারগুলো আদৌ সাকসেসের ইন্ডিকেটর কি না, সেটা আমার মনে হয় সেই ভালো বলতে পারবে যে এই জিনিসগুলো অ্যাচিভ করেছে। যে এই জিনিসগুলো অ্যাচিভ করে নাই, তার মধ্যে তো এটা ফ্যান্টাসি থাকবেই। এর সাথে তার সাকসেসের পারস্যুট, ইটার্নাল ধরেন আপনার মানে একটা স্যাটিসফ্যাকশন, এইগুলার প্রতি সে কিন্তু একেবারেই বদার্ড না, সে জানেও না এগুলা। তার জাস্ট ক্ষুধা আছে। যেহেতু ক্ষুধা আছে, তার কাছে এটা একটা বড় ব্যাপার। ধরেন আপনি একটা ফুড বা একটা মানে মিষ্টি, ফর এক্সাম্পল এক ধরনের ডেজার্ট, আপনি কার কাছ থেকে রিভিউ নেবেন? যে এই মিষ্টিটা খেয়েছে, যে এই ফুডটা ধরেন আপনার টেস্ট করেছে। যে এই ফুডটা টেস্ট করে নাই, সে শুধু এটার সম্পর্কে দেখেছে, হয়তো রিভিউ দেখেছে। তো রিভিউ দেখে হয়তো সে বললো যে না এই ফুডটা ভালো বা এই ফুডটা ভালো না, সামথিং লাইক দ্যাট। আর যে ফুডটা নিয়েছে খেয়েছে, সে না বলতে পারবে যে এই ফুডের ভিতরে আসলে কতটুকু কী আছে। সো সাকসেস কোথায় আছে কোথায় নাই, এই জিনিসটা আমার মনে হয় যে যারা এই জিনিসগুলো অ্যাচিভ করেছে, তাদের জায়গাটা পয়েন্টটা ভ্যালিড, কিন্তু এখানে আমি প্রবাবিলিস্টিক বা ফ্রিকোয়েন্টিস্ট মেথডে আমি খুব একটা গুরুত্ব দিব না। তো সোসাইটির পারসেপশনটাকে আমি চ্যালেঞ্জ করছি না, আমি শুধু বলতে চাচ্ছি দিস ইজ অলসো অ্যানাদার পার্সপেক্টিভ, অ্যানাদার মানে পয়েন্ট অফ ভিউ, যে আমরা যেগুলোকে সাকসেস মনে করি বা যাদেরকে আমরা সফল মনে করি, তারা আসলেই সফল কিনা বা তারা এই জায়গাগুলোতে আসলেই সাকসেস কিনা, এইটা নিয়ে আমি জাস্ট কোয়েশ্চেন থ্রো করে দিচ্ছি, কারণ আমার নিজের মধ্যেও সেই কোয়েশ্চেনগুলো আছে। তাহলে আমরা এতক্ষণ যে আলাপ করতেছি, জি, এই আলাপগুলোকে আসলে শুধুমাত্র তাদের জন্য করতেছি যে যারা হচ্ছে যে সোসাইটাল সাকসেসের যে ইন্ডিকেটরগুলো আছে সেইগুলোতে যারা টিক চিহ্ন দিচ্ছে তারা, মানে সেক্ষেত্রে তো তাহলে আমাদের এই যে আলাপটা তো তাহলে আমরা একটা প্রিভিলেজ গ্রুপের জন্য আসলে করতেছি, মানে প্রিভিলেজ এই সার্কেলের বাইরে যারা আছে তারা তো ঠিক তাহলে এই আলাপের রিলেট করতে পারবে না। তো রিলেট করতে পারবে। আচ্ছা, রিলেট করতে পারবে কেন? যেমন ধরেন এই যে আমি এক্সাম্পল মানে প্র্যাকটিক্যাল, আবার সেই এক্সাম্পলটাতে চলে যাই, যে আমি আমার পিএইচডির কথাটা বলেছিলাম যে আমার ছোটোবেলায় কোনো এম ইন লাইফ, আমার ওরকম স্পেসিফিক কোনো এম ইন লাইফ ছিল না। জাস্ট আমি ভেগলি জানতাম যে আমি এই লাইফস্টাইলটা আমার পছন্দ। আই ওয়ান্টেড টু বি এ সায়েন্টিস্ট, মানে সায়েন্টিস্টদের কথা বইয়ে পড়েছি, এই জিনিসটা আমার কাছে ভেগলি মনে হয়েছে যে এরকম, এবং সায়েন্টিস্ট হতে হলে আপনার মানে পিএইচডি করাটা ব্যাপার। সো আই হ্যাড দ্যাট ইন মাইন্ড যে না আমার পিএইচডি করতে হবে, দ্যাট ওয়াজ দ্য বেঞ্চমার্ক।
বাট যখন আমি পিএইচডি করতে গেলাম তখন দেখা গেল যে আমার সামনে আর কোনো মানে আমি পিএইচডিটা শেষ করব বা খুব সাকসেসফুলি পিএইচডিটা করব, এইটার কোনো গোল আমার সামনে আসলে নাই, রাইট? এই স্টোরিটা কেন রিলেটেবল সবার জন্য বা তাদের জন্য যারা এখনও পর্যন্ত ওই স্টেজটা পার করে নাই, এটা রিলেটেবল এই কারণে যে তাকে কিন্তু এই মেইন লাইফটা চুজ করার আগে বা লাইফের কোন জায়গাটাতে সে সবচেয়ে বেশি ইনভেস্ট করবে, সে কি জ্যাক অফ অল ট্রেডস হবে নাকি সে কোনো একটা কিছুর মাস্টারই আপনার পার্সু করবে, রাইট? এই জিনিসগুলো সে জেনে শুনে যেন আপনার ইয়েটা করে, এবং হি হ্যাজ টু বি অ্যাবসলিউটলি শিওর যে আপনার মানে তার এই জায়গাটাতে তার অ্যাকচুয়ালি মানে তার যে ইয়ের পার্সুট, মানে আমি ওই যে লিওনার্দো দা ভিঞ্চি প্লাস হুমায়ুন আহমেদের কথা বলছিলাম, সবাই লিওনার্দো দা ভিঞ্চি হওয়ার কথা না, সবাই ইলন মাস্ক হওয়ার কথা না, নট এভরিওয়ান ইজ বিল্ড দ্যাট ওয়ে। তো তাহলে আমি যেই মানে আমার যে বিল্ড বা আমার যেই প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারে আমার জন্য সাকসেসটা কোথায় সেটা যেন আমি শুরু থেকে আপনার ইয়ে করে রাখি, আইডেন্টিফাই করে রাখি, এবং সেই জায়গাটা যদিও বা আমার মেইন স্ট্রিম সোসাইটির ইয়ের বাইরেও হয়, মানে আপনার ছকের বাইরেও বা যদি হয়, সেটাও আমি জানবো দিন শেষে, মানে আই ওয়াজ মেন্ট ফর দ্যাট থিং। ঠিক আছে না? আরেকটা ছোটো এক্সাম্পল দিই, তাহলে আরেকটু রিলেট করা সহজ হবে। প্রফেশনাল ভার্সেস ফ্যামিলি, এটা আমার কাছে খুব বড় একটা প্রায়োরিটির জায়গা। ফ্যামিলি আমার কাছে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি অন রেকর্ড বলছি যে ফ্যামিলি আমার কাছে প্রফেশনের চাইতে বড়, রাইট? আমার 3টা ছোট ছোট ছেলে, আমার ফ্যামিলি আছে। তো সেই হিসেবে আমার কাছে স্ট্রাগলের জায়গাটাতে আমি কিভাবে রিকনসাইল করেছি, একটা বটম লাইনে পৌঁছেছি যে প্রফেশনের জায়গাটা হলো এমন, আমি যদি ওই প্রফেশনে খুব বেশি একদম সুপার ডুপার যদি নাও হই, না একদম এক্সট্রিমলি হাই অ্যাচিভার যদি নাও হই, আমার জায়গাটা ভ্যাকিউম থাকবে না, সামওয়ান এলস উইল অ্যাকচুয়ালি ফিল দ্যাট আপ, রাইট? বাট আমার যে ছেলে, যে বাচ্চাগুলো আছে, আমি যে তাদের বাবা, এই রোলটা ফিল করার মতো পৃথিবীর কোনো শক্তি নাই। আমি যার হাজব্যান্ড, তার মানে হাজব্যান্ড একজনই। তো আমার জন্য তাহলে এইটা এমন একটা জায়গা যার কোনো বিকল্প নাই, মানে আমার এই রোলটার কোনো বিকল্প নাই। ওইখানে আমার বিকল্প আছে, কিন্তু প্রফেশনে আমার বিকল্প আছে। ইট মাইট সাউন্ড লাইক যে আমি হয়তো বা প্রফেশনটাকে আন্ডারমাইন করছি কিনা, না, আমি অবশ্যই প্রফেশনটাকে আন্ডারমাইন করছি না। আই স্টিল টেক মাই প্রফেশন ভেরি সিরিয়াসলি, এবং আই এম ওয়ান অফ দ্য, ধরেন আপনার মানে গুড অ্যাচিভার্স, আমি নিজেকে মানে এর বেশি কিছু না বলি। কিন্তু আমি যদি প্রায়োরিটির জায়গাটা বলি, আই ডিড নট ফরগেট যে আমার বাবা হিসেবে আমার রোলটা কত গুরুত্বপূর্ণ, এবং এটা কতটা ধরেন ইররিপ্লেসেবল, হাজব্যান্ড হিসেবে আমার রোলটা কতটা ইররিপ্লেসেবল। তো তাহলে আমাকে আগে মাথায় রাখতে হবে, এটা ঠিক রেখে তারপরে আমি যতটুকু পারি আমি প্রফেশন পার্সু করব। তো মানে আমি ওই যে প্রতি মোমেন্টে প্রতিটা জায়গাতে আমাদের ওই যে স্ট্রাগলের জায়গাটা, আমি কিন্তু কোনো না কোনো, দেখেন, একটা সমীকরণ শেষ করে হতে পারে আমার মানে রেজাল্টটা ভুল হতে পারে আমার মডেলটা পারফেক্ট না, কিন্তু প্রতিটা জায়গায় ছোট ছোট কিছু না কিছু মডেলিং করে একটা রেজাল্ট বের করে তারপরে আমি আগানোর চেষ্টা করেছি। কিন্তু তারপরেও আমি যেটা বললাম যে এখনও পর্যন্ত আমার স্ট্রাগলটা কিন্তু আসলে শেষ হয় নাই। যেমন আমাকে যদি বলেন স্পিরিচুয়ালি, আমাকে যদি নাম্বার দিতে বলেন, আমি হয়তো 100তে আপনার বলবো যে আমি হয়তো 10 পাবো, 5 পাবো। আমি স্টিল কিন্তু ওই জায়গাটাতে মারাত্মকভাবে পিছিয়ে আছি, এবং এটা আমার জন্য বিরাট একটা ইয়ের জায়গা, ধরেন আপনার কষ্টের জায়গা। কারণ দেখেন, আমি প্রফেশনে এত সময় দিতে গিয়ে বলেন বা ফ্যামিলিতে এত সময় দিতে গিয়ে বলেন, আমার বাসায় প্রচুর বইপত্র আছে, আমি প্রচুর বই কিনি না, কিন্তু আমি বই পড়ার সময় পাই না। তো তার মানে কি, আমার ভিতরে ওই যে স্পিরিচুয়াল জায়গাগুলো এখনও পর্যন্ত কিন্তু ভয়েড আছে, কিন্তু এই জিনিসটা কেউ বাইরে থেকে কেউ বুঝবে না। আচ্ছা, আমি তাহলে একটু টার্মের দিকে নজর দিই। এই স্পিরিচুয়াল যে টার্মটা, এই টার্মটা তো আসলে একটু ব্যাখ্যার দাবি রাখে। জি, কারণ আপনি ধরেন, আপনি স্পিরিচুয়াল বললে লোকে মনে করে যে হয় সে রিলিজিয়াস, রিলিজিয়াস ইয়েতে করতে পারে, অথবা দেখা গেল যে সে সুফিবাদের দিকে চলে গেল, অথবা এই যে লালন শাহের মতো ওই ধরনের কিছু একটা গেল। সো আপনি যখন স্পিরিচুয়াল শব্দটা তো বারবার বলতেছেন, মানে আপনার সেই স্পিরিচুয়ালের এটা কি স্বরূপটা কীরকম? আসলে স্বরূপটা কীরকম? স্পিরিচুয়ালিটির স্বরূপটা হচ্ছে আমার কাছে এমপ্যাথি। ফর এক্সাম্পল, আমি যদি খুব ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে চিন্তা করি, আমি যে রিক্সাওয়ালাকে ধরেন আপনার মানে রিক্সাওয়ালা আমাকে নিয়ে যায়, নিয়ে আসে বা সামথিং লাইক দ্যাট, এই রিক্সাওয়ালাকে আমার কিন্তু তার ফিলিংসটা তার প্রতি থাকাটা জরুরি না, রাইট? এই যে আমার কাছে স্পিরিচুয়ালিটি তার প্রতি এমপ্যাথি।
আমার বাসার যে কাজের বুয়া আছে সেই কাজের বুয়াকে আমি যথেষ্ট রেসপেক্ট করছি কিনা, তার ওই জায়গাগুলো আমি আসলে বুঝতে পারছি কিনা, বা তার হয়ে আমি ফিল করতে পারছি কিনা। তারপরে হচ্ছে আমার ওই যে বললাম সোসাইটির প্রতি আমার যেই অব্লিগেশন, আমার ফ্যামিলির প্রতি যে অব্লিগেশন, রাইট? তো আমি নিজেকে প্রতিটা জায়গায় আমার যতগুলো কানেকশান আছে, হিডেন কানেকশান, ইমমেটেরিয়ালিস্টিক কানেকশান, সেই কানেকশানগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা এবং এই কানেকশানগুলোকে আমি কি অ্যাপ্রিসিয়েট করতে পারছি কিনা, রাইট? এই আমার কাছে স্পিরিচুয়ালিটির হলো এইটা, যেমন আমার বাবা মা যতদিন পর্যন্ত আছেন ততদিন পর্যন্ত আমার বাবা মাকে হ্যাপি করার চেষ্টা করা বা তাদেরকে সার্ভ করা, রাইট? এটা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যেই পড়ে। আমার স্টুডেন্টদের যেই ধরেন আপনার তাদের সাথে আমার যে সম্পর্ক, এটা কিন্তু শুধু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক না, এর বাইরেও আরও একটা ধরেন আপনার ব্যাপার আছে। ধরেন যে তাকে আমার ফিল করতে হবে, তার প্রতি আমার একটা দায়বদ্ধতা ফিল করতে হবে। আমার কাছে স্পিরিচুয়ালিটির ইমিডিয়েট সারাউন্ডিংসের মধ্যে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলা যদি আমি সব কিছু ফুলফিল করতে পারি, দেন অনলি আই ক্যান থিঙ্ক অ্যাবাউট যে এরপরে এর বাইরে আরও আপনি সুফিবাদ বলেন বা রিলিজিয়াস যেই জায়গাগুলোর কথা বললেন ওইগুলা। তো আপনার এই আন্ডারস্ট্যান্ডিংকে আমি যদি ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি বলি, তো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি না বলে আপনি স্পিরিচুয়ালিটি তাহলে কেন বলতেছেন? আমার কিন্তু রিক্সাওয়ালাকে যেই জায়গায় যেখানে 30 টাকা রিক্সা ভাড়া, 30 টাকা দেওয়াটা আমার ডিউটি। তাকে 40 টাকা বা 50 টাকা দেওয়াটা কিন্তু আমার ডিউটি না, রাইট? আমি বাসায় যে আমার কাজের বুয়া আসছে, সেই কাজের বুয়াকে ধরেন আপনার মানে বেতন দেয়া বলেন বা তার যতটুকু কাজ, তার কাজটাকে রিডিউস করে দেওয়া কিন্তু আমার এটা ডিউটি না, ঠিক না? কিন্তু আমার স্পিরিচুয়ালিটি হচ্ছে সেইটা যে আমি জানি যে আজকে আমি তার জায়গায় থাকতে পারতাম, সে আমার জায়গায় থাকতে পারতো, রাইট? এই যে নিজের থেকে বের হয়ে গিয়ে আপনার একটা মানে আপনি নিজে থেকে কখন বের হবেন? আপনি যখন ম্যাটেরিয়ালিস্টিক মানুষ হিসেবে চিন্তা করবেন তখন কিন্তু নিচের থেকে বের হতে পারবেন না। আপনি আপনার এই বক্সের ভিতরে আটকা। কিন্তু নিজেকে নিজের থেকে বের হতে হলে আপনাকে স্পিরিচুয়াল লেভেলে যেতে হবে। দেন অনলি ইউ ক্যান ট্রান্সসেন্ড ইয়োর ওন সেলফ। তো ওই যে বললাম না যে আমার সোসাইটির প্রতি আমি দায়বদ্ধতাটা কেন বোধ করব? সোসাইটি আমাকে এমন কোনো কিছু ম্যাটেরিয়ালিস্টিক্যালি দিচ্ছে না যেটার কারণে সোসাইটি ইজ লাইক দ্যাট মাচ মানে আই ও ইউ টু দ্য সোসাইটি বা মাই কান্ট্রি। কিন্তু আমি যখন স্পিরিচুয়াল সেলফ হিসেবে চিন্তা করি যে না, এটা একটা ধরেন মোরাল অব্লিগেশন আছে আমার, যে আমার সোসাইটিকে সার্ভ করতে হবে, আমার সবাইকে রেসপেক্ট করতে হবে, এই জায়গাটাতে মানে ওয়েন এভার মোরালিটি কামস ইন, তখন এইটাকে ডিফাইন করতে হলে, বাউন্ডারিটাতে ফেলতে হলে আমার নিজেকে ওই স্পিরিচুয়াল জায়গাটাতে যেতে হবে। আচ্ছা, তাহলে আমি আপনার কথা থেকে যেটা বুঝলাম, আপনি স্পিরিচুয়ালিটি বলতে মিন করতেছেন যে একটা রিফাইন্ড ইনার সেলফ। এক্স্যাক্টলি। ওকে, সো এখন আমরা যে সমাজের জায়গায় আসি, সমাজ তো একটা আমার কাছে মনে হয় যে একটা অ্যাম্বিগাস একটা টার্ম। কারণ হচ্ছে যে এই সমাজ কারা থাকে, মানে আপনি যখন সমাজ বলেন আপনি সেখানে কি চিন্তা করেন? মানে সেখানে কি লালমনিরহাটের মানুষজন আছে, নাকি হচ্ছে যে সেইখানে কি বলে যে খুলনা বাগেরহাট তারাও সমাজ? মানে সমাজের প্রতি রেসপন্সিবিলিটি যখন আপনি আসলে বলেন, তো সেই সমাজটার আসলে আপনি কাদের কথা চিন্তা করে এই কথাবার্তা বলেন? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি এইটা নিয়েও আসলে করেছি যে রিক্সাওয়ালা তো কতই আছে, বা কাজের বুয়া কত আছে, বা এরকম অভাবী মানুষের সংখ্যা প্রচুর আছে, আমার অভাবী আত্মীয় স্বজন আছে প্রচুর, রাইট? এখন আমার পক্ষে কতজনকে আসলে সার্ভ করা সম্ভব বা কতজনের প্রতি আমি অবলাইজড ফিল করব? ইভেন দেখেন এইটার ব্যাখ্যাটা অনেকটা এরকম। আমি গতকালকে আমার ওয়াইফকে একটা কথা বলেছি। এখনকার যুগে যেহেতু ইন্টারনেটের যুগে আমরা প্রচুর নেগেটিভ নিউজ পড়ি না, মানে নিউজ ফিডে আসে, নিউজ পেপার খুললেই আমরা দেখবেন এখানে মাস শুটিং হচ্ছে, সেখানে ধরেন আপনার অ্যাক্সিডেন্ট, সেখানে ধরেন এই যে মানে আপনার মানে আজকে হাদি গুলি খাচ্ছে, কালকে এটা হচ্ছে সেটা হচ্ছে। অলওয়েজ আপনি এমন ডিপ্রেসিং ধরেন আপনার মধ্যে আপনি ডুবে থাকছেন যে ইফ ইউ ফিল হাইলি কানেক্টেড টু এভরিথিং, আপনার পক্ষে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হবে না, রাইট? আচ্ছা, তাহলে আপনি কি যদি আবার নিজেকে টোটালি উইথড্র করেন এগুলা থেকে, যে না, আই ডোন্ট কেয়ার, না কে গুলি খেলো, কে মানে মাস শুটিংয়ের শিকার হলো, কে কী হলো, এগুলাতে আমার কিছু যায় আসে না, তখন কিন্তু আমি আবার জাস্ট একটা বস্তুতে পরিণত হই। তাহলে আপনি যেটা বলছেন যে আমার কতটুকু সারাউন্ডিংসে আমার কতটুকু থাকবে বা সামথিং লাইক দ্যাট, আমার কাছে যেটা মনে হয়েছে, এখানেও আমি একটা ধরেন আপনার মধ্যে এসছি আর কি, একটা রিকনসিলিয়েশনের মধ্যে এসছি। রিকনসিলিয়েশনটা হলো এরকম, আমার ইমিডিয়েট সারাউন্ডিংসের মধ্যে যেমন ধরেন আমার বাসায় যে মানুষটা, যাদের সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড না, যার সাথে আমি যত বেশি ডিরেক্টলি কানেক্টেড, তার প্রতি আমার অব্লিগেশনটা তত বেশি।
যার সাথে যত আমি লুজলি কানেক্টেড তার প্রতি আমার অব্লিগেশন আছে, কিন্তু সেই অব্লিগেশনটা এই মানুষটার মতো না যার সাথে আমি স্ট্রংলি কানেক্টেড। খুব ভালো হতো যদি আমি সবার সাথে ধরেন ইকুয়ালি স্ট্রংলি কানেক্টেড ফিল করতে পারতাম, বাট প্র্যাকটিক্যালি স্পিকিং ওই যেটা বললাম যে সবার সাথে যদি ইকুয়ালি আমি কানেক্টেড ফিল করতে যাই তাহলে আমার দেখা যাবে যে এত বেশি ডিপ্রেশনের মধ্যে এবং এত বেশি আমার তো ম্যাটেরিয়ালিস্টিক কিছু লিমিটেশন আছে, আমি যে পরিমাণ ইনকাম করি বা আমার সব কিছু মিলে না, মানে ম্যাটেরিয়ালিস্টিক কিছু রিসোর্সের লিমিটেশন আছে আমাদের। তো সবাইকে আমি একা সার্ভ করতে পারবো না। তার মানে আমার ইমিডিয়েট সারাউন্ডিংয়ে যারা আছে রাইট, তাদের প্রতি আমার অব্লিগেশনটা বেশি। যারা আমরা সবাই যদি এইভাবে ফিল করা শুরু করি, যে মানুষগুলো আমার দূরে আছে তাদের সারাউন্ডিংয়েও এরকম কেউ না কেউ আছে, সবাই যদি ধরেন আপনার এভাবে ইকুয়ালি আমরা কানেক্টেড ফিল করি, তাহলে তারাও কিন্তু আসলে থাকে না, আপনার আনঅ্যাটেন্ডেড থাকে না, সবাই কিন্তু তখন সবার সাথে স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে যায়। তো আমার রিকনসিলিয়েশনের জায়গাটা এইটা, যে ভালো হইতো যদি আমি সবাইকে মানে সবার প্রতি অব্লিগেশনটা ফিল করতে বা অ্যাড্রেস করতে পারতাম, বাট ডিউ টু মাই লিমিটেশন আমি হয়তো আমার সারাউন্ডিংসের মধ্যে বেশি ফোকাস করতে হচ্ছে, যত দূরে সেখান থেকে নিজেকে একটু আস্তে আস্তে ইচ্ছাকৃতভাবেই আমি নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হচ্ছে আর কি। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আপনি বলতেছিলেন যে আপনার কাছে হচ্ছে ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি এবং আপনার বাচ্চাদের সময় দেওয়া বা অন্যান্য রেসপন্সিবিলিটি পালন করা ওইটাকে আপনি অনেক গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ আপনার প্রফেশনাল লাইফে আপনাকে কেউ না কেউ রিপ্লেস করে দিতে করতে পারে। তো এইটা যদি আপনার হয় চিন্তাধারা হয়, তো সেক্ষেত্রে আপনি এই যে রেড অ্যান্ড হোয়াইট যে এডটেক করছেন, সেটা তো আপনার রেগুলার জবের সময় যায়, সেটার বাইরেও আবার আলাদা একটা ভেঞ্চার। জি। তো সেক্ষেত্রে আপনি এইটা যখন করতে গেলেন তখন তো নিশ্চয়ই আপনার ফ্যামিলির টাইম যেটা, সেইখান থেকে আপনার টাইমটা এইখানে ইনভেস্ট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এই যে সফলতা বিষয়ক এই যে ডিলেমাই বলবো, যে ডিলেমাটা আপনি লাইফ করতেছেন এবং স্ট্রাগল করতেছেন, সো এই রেড অ্যান্ড হোয়াইটকে আপনার এই স্ট্রাগল আরও বাড়ায় দিল? টু সাম এক্সটেন্ট ইয়েস, রেড অ্যান্ড হোয়াইট অবশ্যই সেই স্ট্রাগলটাকে বাড়িয়েছে, তবে আবার স্ট্রাগলটাকে কমিয়েছে। ভেরি ইন্টারেস্টিং। কেন কমিয়েছে? কারণ হলো বিশেষ করে কোভিডের সময়টাতে আমি যেহেতু মানে স্টুডেন্টদের সাথে আমার হয়, ওঠা বসা হয়, আমি নিজে যখন অস্ট্রেলিয়ায় গিয়েছি মানে পিএইচডি করার জন্য, ওখানে গিয়ে আমি ডিসকভার করি তার আগে কিন্তু আমার অলরেডি 3-3.5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স ছিল। তো আই হ্যাড আ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট মাই ওন সেলফ, যে না ঠিক আছে আমি ইয়াং ফ্যাকাল্টি হিসেবে যথেষ্টই ভালো বা আমার এটা আছে। বাট আমি যাওয়ার পরে ডিসকভার করেছি যে না, এটা আসলে আমার এত বেশি ল্যাকিংস আছে, কোথায় কোথায় ল্যাকিংস আছে আই ইভেন ডিডন্ট নো। মানে আই ইভেন স্টার্টেড মানে থিঙ্কিং মাইসেলফ লাইক এ ট্র্যাশ, যে মানে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড অ্যাট অল। প্রায় 50-54টার মতো বিভিন্ন ধরনের ট্রেনিং আমাকে করতে হয়েছে বিভিন্ন পর্যায়ে, এবং এটা অনেক হিউমিলিয়েশনের ভিতর দিয়ে যেতে হয়েছে। টু সাম এক্সটেন্ট এটা হিউমিলিয়েশন টু মাই ওন সেলফ, কখনো আমার সুপারভাইজার, কখনো আমার কলিগ, সামথিং লাইক দ্যাট। তো তখন আমি যখন দেশে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানে এই যে হায়ার এডুকেশনের ইন্ডাস্ট্রিতে বা এই ইকোসিস্টেমটার মধ্যে ম্যাক্সিমাম মানুষ জানেই না যে তারা কি জানে না, রাইট? এবং তাদের আসলে কি দরকার, কোন ট্রেনিংগুলো দরকার, কোন ট্রেনিংগুলো মোর ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো মানুষজন জানে না। অ্যান্ড ওই অব্লিগেশনের জায়গাটা থেকে আমার ভিতরে একটা অস্থিরতা ছিল, প্রচণ্ড রকম অস্থিরতা ছিল, যে মানে মানুষজন এরকম কেন, বা হলো ওই যে আপনি যে জিনিসটা রিয়েলাইজ করতে পারছেন কিন্তু আশপাশে কেউ মানুষ রিয়েলাইজ করতে পারছে না, তখন আপনার ভিতরে যে অস্থিরতাটা, ওই রেড অ্যান্ড হোয়াইট আমার ওই অস্থিরতার জায়গাটা কিছুটা কমিয়েছে। তো যেহেতু আপনি জানেন এটা একটা ধরেন একটা ভেঞ্চার, একটা স্টার্ট আপ দাঁড় করানো কিন্তু তো চারটিখানি কথা না, প্রায় 95% স্টার্ট আপ মানে দিজ আর বাউন্ড টু ফেল, অ্যান্ড আই ডিডন্ট হ্যাভ এনি প্রায়র এক্সপিরিয়েন্স। মানে তো সেই হিসাবে ওই জায়গাটাতে আমার স্ট্রাগল হয়েছে, কিন্তু আমার ইনার সেলফের জায়গাটাতে আমার আবার কিছুটা স্যাটিসফ্যাকশান আছে, যে আই ডিডন্ট জাস্ট সিট আইডললি, যে আমি করতে পারতাম, মানুষকে জানাতে পারতাম, বলতে পারতাম, আমি বলি নাই, এরকম জিনিস কিন্তু আমি এখন মনে করি না। আমার সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু আমার পক্ষে করা সম্ভব ছিল সেটা আমি অ্যাটেম্প্ট করেছি। আমি এখনও পর্যন্ত সাকসেসফুল আমি বলবো না, বাট অ্যাটলিস্ট আই মেড অ্যান অ্যাটেম্প্ট। তো অ্যাটলিস্ট আমার নিজের কাছে ওইটুকু পরিষ্কার, মানে দায়বদ্ধতার জায়গাটাতে আমার কিছুটা পরিষ্কার আছে। আর ফ্যামিলির জায়গাটাতে যেটা বললেন, যে ফ্যামিলি প্লেড এ ভেরি সাপোর্টিভ রোল, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমার ওয়াইফ এই জায়গাটাতে যথেষ্টই সাপোর্ট দিয়েছেন আমাকে। আমার মানে বাচ্চাদের এখনও পর্যন্ত কোনো কিন্তু আমার প্রাইভেট টিউটর না, একটা প্রাইভেট টিউটর আমার বড় ছেলেটা আপনার 8-এ পড়ে, তো এখনও পর্যন্ত আমার এরপরটা 6 থেকে 7-এ উঠছে।
তারপরটা 3-তে উঠছে, এখন পর্যন্ত কোনো টিউটর নাই। তো আমার আমার ওয়াইফই ওদেরকে টেক কেয়ার করে। আমি মাঝে মাঝে করি পিছন থেকে, আপনার চিয়ার লিডারের রোলটা আমি প্লে করি, আর মোস্টলি আমার ওয়াইফই তাদেরকে দেখাশোনা করেন। তো সেই জায়গাটা থেকে আমি বলবো ফ্যামিলি লাইফে আমি যথেষ্টই প্রিভিলেজড, আমার ওয়াইফ যথেষ্টই সাপোর্টিভ, যে কারণে আমার ওই যে এক্সট্রা যে অ্যাটেম্প্টগুলো করার ওইটুকু করার আমি সাহস পেয়েছি, বা মানে সাপোর্টটা পেয়েছি আমার ওয়াইফের কাছ থেকে। আচ্ছা, আমরা আলাপের প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা যেখান থেকে আমরা কানেক্টেড হয়েছিলাম সেইখানে ফেরত যাই। করোনা ভাইরাস, সেই 2020-এর মার্চের সেই এটা, জি। তো 2025 শেষ, প্রায় 6 বছর হয়ে গেল। সো এই প্রায় 6 বছর পরে এখন যখন আপনি আবার সেই 2020-এর ওই সময়গুলো ফেরত যান, যখন আপনি এগুলো নিয়ে টিভিতে বলতেন বা লেখালেখি করতেন, এবং এটা নিয়ে আপনার নিজের কমিউনিটির লোকজনের কাছে বেশ ভালো রকম ব্যাশিংয়ের শিকার হইতেন। সো সব কিছু মিলিয়ে এখন এই 6 বছর পরে যখন আপনি আপনার ওই সময়কার অ্যাক্টিভিটিকে করেন, মানে রিভিউ করেন, রেট্রোস্পেক্টিভলি রিভিউ করি। হ্যাঁ, রিভিউ করেন, সো হাউ ডাজ ইট ফিল নাও? ইট ফিলস গুড, ইট ফিলস ভেরি গুড। মানে প্রথমত বিবেকের জায়গাটা থেকে আমি প্রচণ্ড রকমের পরিষ্কার যে আই ডিডন্ট অ্যাকচুয়ালি, আই ওয়াজন্ট অ্যাফ্রেড টু শেয়ার হোয়াট আই ট্রুলি বিলিভড ইন, রাইট? আর স্ট্যাটিস্টিক্যাল জায়গাটা থেকে আমার যে আর্গুমেন্টগুলো ছিল, যে ডুমসডে প্রেডিকশান দেওয়া হচ্ছিল করোনার শুরুতে, এত লাখ মানুষ মারা যাবে, এত মিলিয়ন মানুষ মারা যাবে, এইভাবে ধরেন আপনার লাশের স্তূপ পড়ে থাকবে সব জায়গায়, না? আপনারা নিশ্চয়ই মনে আছে, আমার কিন্তু ওই ন্যারেটিভটা চ্যালেঞ্জ করা ছিল মেইন অবজেক্টিভ, না? এবং আমার মনে হয় এখন আমরা সবাই বুঝতে পেরেছি যে ওই ন্যারেটিভটা, ওই যে অতি ভয়ের আতঙ্কজীবিতার যেই একটা ট্রেন্ড চলে আসছিল, ওই ন্যারেটিভটা যে আসলে ফলস ছিল, অ্যান্ড ইট ওয়াজ ওভার এক্সাজারেশন, দ্যাট হ্যাজ বিন প্রুভেন অলরেডি, ইজন্ট ইট? তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে হ্যাঁ, তবে কিছু ফ্যাকচুয়াল জায়গা থেকে আমি ওভার এনথুজিয়াস্টিকলি মানুষজনকে সাহস জোগাতে গিয়ে কিছু কথা তো আমি অবশ্যই বলেছি, রাইট? এই জিনিসগুলো মানুষজন কিছু বিশেষ করে ডাক্তার কমিউনিটির মানুষজন তারা হয়তো কিছুটা ভুল বুঝেছে, কিন্তু তারা আবার পরে আবার যথারীতি আমার সাথে আবার অনেকের তাদের রিকনসিলিয়েশন হয়েছে, তারা নিজেরাই স্বীকার করেছে যে এরকম। আপনার মনে আছে কি না, আমার কয়েকটা খুব ট্রিগারিং পয়েন্ট ছিল। রাজশাহীর পবা একটা মানে উপজেলা আছে মনে হয়, তো সেই উপজেলার থানা হেলথ কমপ্লেক্স, মানে উপজেলা হেলথ কমপ্লেক্স যেটা, এটা শাটডাউন করে দেওয়া হয়েছে 15 দিনের জন্য। কেন? জাস্ট ওখানকার একজন নার্সের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তো একজন নার্সের করোনা পজিটিভ পাওয়ার কারণে পুরো আপনার মানে থানা হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স শাটডাউন করা হয়েছে তো 15 দিনের জন্য। জাস্ট ইমাজিন যে ওই পুরো থানার বা উপজেলার মানুষ লকডাউন আছে, তারা কিন্তু মুভ করতে পারছে না। ওইটাই হলো তাদের জন্য একমাত্র ভরসার জায়গা। তো এরকম একটা জায়গা যখন সরকার হুটহাট বন্ধ করে দিবে, প্রচুর ডাক্তাররা হসপিটাল থেকে চলে যাচ্ছে জাস্ট বিকজ তাদের কেউ না কেউ কলিগ পজিটিভ হচ্ছে। তো ওই সময় যে আতঙ্ক ছিল, না, ওই আতঙ্কটা যে ওভার এক্সাজারেশন, আমার তো মনে হয় যে এটা ডাক্তাররা এখন বিশ্বাস করেন। সো আমার রেট্রোস্পেক্টিভলি আমি বলবো যে আমার কোনো রকমের আই ফিল গুড যে অ্যাটলিস্ট আই স্পোক আপ, এবং আমি সেটা চেষ্টা করেছি আমার জায়গা থেকে। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমার আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে, যে যারা মনে করেন যে এই সমস্ত প্যানিক করতো, বা তারা ডেটা বা মডেল দিয়ে বোঝানোর চেষ্টা করতে এত কিছু করবে, তারা তো প্রায় প্রত্যেকেই স্কলার মানুষ, এবং বেশিরভাগ মানুষই এই আইডিয়া বা বক্তব্যগুলো সাবস্ক্রাইব করতো। সো তাহলে আমি যদি এখন এইভাবে দেখি যে সোসাইটির বা পৃথিবীর মেধাবী বা জ্ঞানী মানুষ বলতে যারা স্বীকৃত, সবাই একটা আননোন সিচুয়েশনে যেভাবে রিয়াক্ট করে, আর যারা ধরেন ইলিটারেট, ওইভাবে তাদের প্রজ্ঞা নাই বলে আমরা, তারাও তো একইভাবেই তাহলে রিয়াক্ট করতেছে। সো তাহলে আলটিমেটলি এই যে আমাদের জ্ঞান বিজ্ঞান স্কলার হওয়ার যে মাপকাঠি, বা যে আলটিমেটলি তাহলে এইটার ভিত্তি কি তাহলে খুবই নাজুক? এটা আপনি আর একটা মানে খুব সিরিয়াস প্রশ্ন ছুড়ে দিলেন, এই কারণে যে আমি যেমন গতকালকে না, ইভেন আজকের লেকচারেও আমি আমার স্কুল মানে ইউনিভার্সিটিতে বলেছি যে আমরা এখন যে সিস্টেমে পড়াশোনা করি বা হায়ার এডুকেশন বলেন বা ইত্যাদি, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অ্যাকাডেমিক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। আপনার ফার্মার ক্ষেত্রে যদি বলেন যে ইটস মোর অফ এ বিজনেস দেন সার্ভিস, ইজন্ট ইট? এবং বিগ ফার্মা যেগুলো আছে, ওয়ার্ল্ডের টপ 20 বিগ ফার্মা, যে মানে $multi-billion ইন্ডাস্ট্রি যেগুলো আছে, এদের ভিতরে কিন্তু পুরো জিনিসটার মধ্যে একটা মাফিয়াপনা আছে,
এবং আপনি পলিটিক্সটা যেরকম খুবই কমপ্লিকেটেড এবং কিছু মানুষজন এই ন্যারেটিভগুলো কন্ট্রোল করে এবং সেই ন্যারেটিভগুলোকে আপনার নিজেদের স্বার্থে ইউজ করার সুযোগ আছে, এই পুরো মানে হেলথ রিলেটেড যে বয়ানগুলো আছে বা ন্যারেটিভগুলো আছে, এই ন্যারেটিভগুলোকেও কিন্তু বিগ ফার্মাগুলো বলেন বা বিভিন্ন স্টেক হোল্ডার আছে, শুধু ফার্মা না, ফার্মা ছাড়াও আরও অনেক স্টেক হোল্ডার আছে আমার হেলথ সেক্টরে, তারা কিন্তু তাদের ইয়েতে ইউজ করার সুযোগ আছে, আপনার ব্যবহার করার সুযোগ আছে। তো বায়াসনেস এখানে একটা বড় ইস্যু, যে আপনি যে ন্যারেটিভটা দিচ্ছেন সেটাকে আপনার ফেভারে যাচ্ছে কিনা, বা বিভিন্ন রকমের অনেকের ফেভারে যায়। সো এটা ঠিক ট্রেনিংয়ের লিমিটেশনের বিষয় না, এটা হলো অনেকটা ওই যে স্বার্থ বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, এটা হলো একটা আসপেক্ট। আরেকটা আসপেক্ট হলো ট্রুলি ট্রেনিংয়ের জায়গাটাতে হলো যে আপনার ডেটাটাকে আপনার আমরা যেভাবে লেমেন যেরকম দেখি, আমরা ধারণা করি একজন মানুষের গ্রাজুয়েশন থাকলেই যে সে হয়তো বা লেমেনের থেকে ডিফারেন্ট, মানে দ্যাট পারসন ইজ অ্যান এক্সপার্ট, রাইট? কিন্তু এক্সপার্ট হওয়ার জন্য যতটুকু ডেপথে যাওয়া দরকার বা যতটুকু ধরেন আপনার গভীর নলেজ বা প্রজ্ঞা থাকা দরকার, দেখেন ইনফরমেশন এক জিনিস, মানে জ্ঞান এক জিনিস, আর একটা হচ্ছে ধরেন প্রজ্ঞা, দুইটা কিন্তু টোটালি আলাদা জিনিস। উইজডম ইজ মাচ হায়ার লেভেল থিং। তো যখন আপনার এরকম মাল্টাই ফ্যাক্টোরিয়াল বা মানে এরকম কমপ্লেক্স ভ্যারিয়েবলের প্রশ্ন আসবে, তখন কিন্তু আপনি জ্ঞান দিয়ে পুরোটা আপনি ইয়ে করতে পারবেন না, মানে ইয়োর নলেজ কুড মিসলিড ইউ ইন মেনি ওয়েজ। আপনার কিন্তু কে মিসলেড হবে না সহজে? যার প্রজ্ঞা আছে। তো আনফর্চুনেটলি আমাদের যে এডুকেশন সিস্টেম, সেটা আমি মেডিকেল সেক্টরে বলি বা আমাদের ইউনিভার্সিটি সেক্টরে বলি, হায়ার এডুকেশনের পুরো সেক্টরটাই বলি, পুরো ইন্ডাস্ট্রিটাই ইজ বিল্ড ফর বেসিকলি নলেজ, রাইট? নলেজ বেসড অথবা ধরেন আপনার স্কিল বেসড। স্কিল মানে তো একদম প্র্যাকটিক্যালি ধরেন আপনার হয়তো ছোট্ট একটা ক্ষুদ্র একটা আসপেক্টে আপনি হয়তো বা দক্ষ। নলেজ হচ্ছে আরেকটু ধরেন জেনারেলাইজড, কিন্তু সেটাও খুবই লিমিটেড, রাইট? আর প্রজ্ঞাটা হচ্ছে আরও মাছ হায়ার লেভেল থিং। কিন্তু আনফর্চুনেটলি ওই প্রজ্ঞার জায়গাটাতে পৌঁছাতে গেলে আপনার একই সাথে নলেজ লাগবে এবং আপনার হিউজ এক্সপিরিয়েন্স লাগবে, এবং বিভিন্ন সিনারিওর ভিতরে কিন্তু আপনি নিজেকে চ্যালেঞ্জ করতে হবে, আপনি মানে নিজেকে রিফাইন করবেন, এরপরে গিয়ে আপনার প্রজ্ঞার জায়গাটা আসবে। তো কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, বিশেষ করে আপনি করোনার সময়টার প্রেক্ষিতেই তো কোয়েশ্চেনটা করেছেন, যে সোশ্যাল মিডিয়াটা তো এটা আসলে ধরেন আপনার ডেমোক্রেটিক এরিয়া, যার নামের পাশে একটা MBBS ডিগ্রি আছে, রাইট? তাকে কিন্তু সবাই ইয়ে করবে আপনার, মানে জাস্ট মানে বাংলাদেশের 90% মানুষ অন্তত তার কথাটাকে ভ্যালিডিটি দিবে জাস্ট বিকজ তার নামের পাশে একজন MBBS ডাক্তার মানে ডিগ্রি আছে, বা মানে ধরেন আপনার কারো নামের শেষে যদি PhD থাকে। কিন্তু এই PhD কি আদৌ তাকে সেই প্রজ্ঞার জায়গাটাতে নিতে পেরেছে কিনা? MBBS ডিগ্রি কি আপনাকে সেই প্রজ্ঞার জায়গাটাতে নিয়ে পৌঁছায় কিনা? দ্য অ্যান্সার ইজ ভেরি মাচ নো, বিগ নো, রাইট? আপনার মানে ওয়েস্টার্ন বলেন বা ইন্টারন্যাশনালি কোনো ডিগ্রিকে, PhD ডিগ্রিকে ইভেন আপনার তারা কিন্তু বলে না যে আপনি রিসার্চার হিসেবে খুব প্রাজ্ঞ হয়ে গিয়েছেন বা বিজ্ঞ হয়ে গিয়েছেন। রাদার PhD ইজ জাস্ট লাইক এ ট্রেনিং। নাও ইউ লার্ন, আফটার ইউ ফিনিশ ইউর PhD, ইউ লার্ন হাউ টু লার্ন। আপনি জানেন কিভাবে আপনাকে শিখতে হবে, কিন্তু এরপরে বাকি পথটা কিন্তু আপনাকে লম্বা সময় পাড়ি দিতে হবে, রাইট? তো PhD করে যদি আপনি কেবল জানেন যে কিভাবে আপনার শিখতে হবে, তো আপনার যে ব্যাচেলর করলেন সেটা আপনার মানে ইউনিভার্সিটি লেভেলের ব্যাচেলর হোক বা ইভেন MBBS বলেন বা হোয়াট এভার ইট ইজ, সেটাও আপনার খুবই সুপারফিশিয়াল লেভেলের জিনিস। কিন্তু এটা কে বুঝতে পারবে? যার সেই প্রজ্ঞাটা আছে, যে ওই পথটা পাড়ি দিয়েছে, যে 20 বছর 30 বছর প্র্যাকটিস করার পর তার যে এই প্রজ্ঞার জায়গাটাতে সে পৌঁছেছে, তখন হাইন্ডসাইটে সে বুঝতে পারে যে না, আমার শুধু MBBS করার পরে হাউ ইম্যাচিওর আই ওয়াজ, বা এরকম। আমি যেরকম বললাম না আপনাকে, PhD করতে গিয়ে আমি বুঝেছি যে আই ওয়াজ লাইক এ ট্র্যাশ, মানে আই হ্যাড দ্যাট ফিলিং। কিন্তু এটা কখন হয়েছে আমার? যখন আমি ওই জায়গাটাতে পৌঁছেছি। তো যতক্ষণ পর্যন্ত আমরা না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত। কিন্তু সোশ্যাল মিডিয়া এখনকার যুগে তো সব ডেমোক্রেটিক, সবার ইকুয়াল ভয়েস আছে। বরং আপনি দেখবেন যে ইয়াং, সে আরও ইয়াং জেনারেশনের সাথে বেশি কানেক্টেড, তার ফ্যান ফলোয়ার আরও বেশি থাকবে দেখবেন, রাইট? তো যে কারণে তার কথাটাই অ্যাম্প্লিফাইড হবে, ওইটাই মেন স্ট্রিম একটা ভয়েস হয়ে যাবে। আর যাদের ওই ধরনের মানে প্রজ্ঞাবান যে মানুষগুলো আছে, তাদের ভয়েসগুলো বা অপিনিয়নগুলো ড্রাউন্ড আউট হয়ে যাবে। তারা অনেক ক্ষেত্রে মনে হবে যে না, এরা বুঝি মেইন স্ট্রিমের এগেনস্টে কথা বলছে। এর সাথে আপনি যোগ করেন সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা মানে ওই যে মানে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেটা সেই কমপ্লেক্সের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থ, সেগুলো। ওকে, মানে আপনি খুব প্রাচীন একটা ডিবেট আসলে আনছেন। সেই ডিবেটটা নিয়ে আসলে আমি অল্প কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে তাহলে জ্ঞান কীভাবে তৈরি হয় সেটা নয় বুঝলাম, তাহলে প্রজ্ঞা আসলে তৈরি হয় কীভাবে?
প্রজ্ঞা, আমি নিজেও সেটা বোঝার চেষ্টা করছি আসলে। আমি এমন না যে আমি খুব প্রজ্ঞাবান, আল্লাহ মাফ করুক, সেরকম আমি আসলে বোঝানোর চেষ্টা করছি না। তবে এইটুকু আমি বুঝতে পেরেছি যে আমার যে এখনও পুরোপুরি প্রজ্ঞা ডেভেলপ করে নাই, মানে আরও যত সময় যাবে তত যে আমার ওই মানে কতটুকু প্রজ্ঞাবান হলে পরে একজন মানুষকে আপনি মানে প্রজ্ঞা পেয়েছি সেটা আপনি বলতে পারবেন, সেটা হলো সেটা আমার জানার বিষয় না। হ্যাঁ। আমি জানতে চাচ্ছি যে আপনি জ্ঞানের কিছু টুলস আপনি অলরেডি বলছেন যে জি কিভাবে আসলে জ্ঞান তৈরি হয় বা ইনফরমেশন প্রসেস হয়, সেরকম প্রজ্ঞার ওরকম কোনো তরিকা বা ওই ধরনের কোনো টুলস আছে কিনা? বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যেটা রিকনসাইল করেছি, এগেন আই হ্যাভ অ্যাকচুয়ালি গন থ্রু দিস কোয়েশ্চেন অ্যান্ড দিস স্ট্রাগল, যে আমি নিজেকে কোন জায়গায় দেখার ব্যাপারে আমি সেট করেছিলাম, মানে আমার বেঞ্চমার্কটা কোথায় আমি সেট করেছি। সেটা হলো যে শুধু জ্ঞান হলো প্রচণ্ড আপনার ইগো তৈরি করবে। জ্ঞান উইদাউট এক্সপিরিয়েন্স এবং উইদাউট অ্যাকচুয়ালি মানে গোয়িং থ্রু দোজ স্ট্রাগলস, আপনার প্রচণ্ড আপনি অ্যারোগেন্ট হবেন। আপনি বইয়ে একটা কথা পড়লেন, মনে করেন যে আপনি সেই কোভিডের সময় যাদের সাথে আপনার তর্কগুলা হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন এরা প্রায় ম্যাক্সিমামই হলো আপনার ইয়াং গ্রাজুয়েটস বা ইয়াং প্রফেশনালস, রাইট, যাদের প্রফেশনাল আর্লি ক্যারিয়ারে আছে। ওই স্টেজটা হচ্ছে প্রচণ্ড ইগোটিস্টিক, এবং মানে বয়সের কারণে হোক বা ইম্যাচুরিটির কারণে হোক বা ইনএক্সপিরিয়েন্সের কারণে হোক, আপনি বইয়ে যেটা পড়েছেন আপনার ধারণা আপনি বুঝে ফেলেছেন, রাইট। কিন্তু আপনি যখন যত সময় যাচ্ছে আপনার কাছে নতুন নতুন ডেটা আপনার অ্যাড হচ্ছে, দেখছেন আপনি পুরোপুরি আপনার ইয়ের সাথে ম্যাচ করছে না, আপনার অ্যাজাম্পশনের সাথে ম্যাচ করছে না, বা আপনার যে হাইপোথিসিস ছিল ভিতরে সেটার সাথে ম্যাচ করছে না, তখন কিন্তু আপনি হাইপোথিসিসটা রিডিফাইন করেন, নিজেকে আবার নিজে কোয়েশ্চেন করেন, নিজেকে ভেঙে আবার নতুন করে তৈরি করেন। তো এই ভেঙে তৈরি করা, নিজেকে কোয়েশ্চেন করা বা নিজেকে আমি যে ভুল, এই বিষয়টা বোঝার জন্য আপনাকে যথেষ্ট পথ পাড়ি দিতে হবে। অভিজ্ঞতা এখানে তাহলে একটা কিওয়ার্ড, যে আপনার জ্ঞানের সাথে আপনার যদি অভিজ্ঞতা যুক্ত হয় তাহলে এই দুইটার কম্বিনেশনটা আপনাকে অনেক দূর আগায় নেবে। বাট তার সাথে একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে হিউমিলিটি, মানে উইচ ইজ সামটাইমস লেস টকড অ্যাবাউট। যে আমি যদি ধরেন আমার ভিতরে যদি বিনয় না থাকে, যে আমি যে ভুল হতে পারি, নিজেকে অলওয়েজ কোয়েশ্চেন করা বা আমার নিজেকে নিজে নালিফাই করার যেই ধরেন আপনার ক্যাপাসিটি, এটা যদি আমার না থাকে, তাহলে আমি কিন্তু নতুন কিছু শিখতে পারবো না। আমি তখনই একটা জিনিস শিখবো যখন আমার ভিতরে কিছু খালি হবে, ভয়েড হবে। তো খালি হওয়া মানেই আমাকে আগের কিছু জিনিস ফেলে দিতে হবে, তখন আমি নতুন জিনিস ঢুকাতে পারবো। কিন্তু আমি যদি ওরকম ইগোটিস্টিক হই যে না আমি ভুল হতে পারি না, বা আমি যাই শুনেছি বা শিখেছি সেটা ভুল, তো তার মানে হলো আমার ভিতরে যখন হিউমিলিটি থাকবে বা নিজের প্রতি নিজের একটা ডাউট থাকবে, তখন আমি ওই যে জ্ঞানের সাথে অভিজ্ঞতা যুক্ত হবে, তখন একটা পর্যায়ে গিয়ে আমাকে হয়তো আপনি মানে প্রাজ্ঞ হিসেবে পাবেন বা সামথিং লাইক দ্যাট। তো আমি জানি যে এইটা হলো আমার রাস্তা। আমাকে হিউমিলিটি আমার মধ্যে থাকতে হবে এবং অভিজ্ঞতা লাগবে, তার সাথে জ্ঞানও লাগবে। ঠিক আছে মাহবুব ভাই, আপনার সঙ্গে অনেক দিন পর পডকাস্টে বসলাম এবং আপনার সাথে আগের পডকাস্টটাও অনেক এনলাইটেনিং ছিল, আজকেও অনেক ধরনের বিষয় হলো। বিকজ আপনি যেটা হয়েছে যে আপনার মধ্যে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধি দুটা ব্যাপারই সিমালটেনিয়াসলি কাজ করে। তো এইটা সাধারণত সব মানুষের মধ্যে করে না, ফলে আপনার এই কম্বিনেশনটা চমৎকার, যে কারণে আলাপ করলে আসলে অনেক প্রসঙ্গ উঠে আসে। সো অনেকদিন পর গল্প করলাম, ভালো লাগলো। আশা করি আপনার সাথে বাবলুর সাথে আবার কথা হবে। আবার কথা হবে ইনশাআল্লাহ, দোয়া করি। ভালো থাকবেন। তো বাবলুর সাথে আমরা এই যে প্রায় 100-র বেশি এপিসোড করে ফেললাম। আমার এই যে 503-এর মুখী যে জার্নি, সেই জার্নিতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন আসছে, সামনে আরও আসবে, কিন্তু কিছু কিছু মানুষের কথা মনে থেকে যায়। তো মাহবুব ভাই হচ্ছে সেরকম একজন মানুষ। ওনার সাথে এর আগেও একবার করছিলাম, আজকে করলাম। আশা করি 503-এর এই যাত্রায় ওনার সাথে আরও কয়েকবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আবার বাবলুর সাথে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো টপিক আবার গল্প হবে। সবাইকে ধন্যবাদ।